হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, ওকে। তো আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। আমরা আজকে কেমিস্ট্রিতে ঢুকবার আগে কেমিস্ট্রির একদম ফান্ডামেন্টাল যে কনসেপ্ট আছে সেটা প্রথমে দেখবো, সেটা হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি বা ডাল্টনের পরমাণুবাদ। কিন্তু সেটার আগে আমাদের কয়েকটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দেখে রাখতে হবে, যাতে ক্যালকুলেশনস কেমন করে করে, কারণ এই চ্যাপ্টারটাতে অঙ্কের চ্যাপ্টার, নিউমেরিক্যালের চ্যাপ্টার। তো ক্যালকুলেশনস এর একটা পোর্শন থাকবে, ক্যালকুলেশন কেমন করে করে সেটার ব্যাপারে একটা প্রপার আইডিয়া তোমাদের রাখতে হবে। তার জন্য কয়েকটা কনসেপ্ট আমাদের দেখে রাখতে হবে। প্রথম যে কনসেপ্টটা আমরা দেখবো তাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের বাংলা যদ্দূর মনে হয় চলরাশি, বাট ওইসব বাংলা ঢোকার দরকার নেই, ভ্যারিয়েবল ইংরেজিটাই ভালো, ঠিক আছে। সো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানেটা কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে ধর কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম বল, একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি তার নাম বল, যে কোনো একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বল। স্কেলার রাশি, ভেক্টর রাশি তো ওর ভাগ। আমি বলছি কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির এক্সাম্পল, যে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদেরকে পরিমাপ করা যায় তারাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। লেংথ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভলিউম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলো সবই ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার জন্য যে ম্যাথমেটিক্যাল প্যারামিটারকে নেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ধর কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার জন্য, পারপাস হচ্ছে তাকে পরিমাপ করতে হবে, মেজার করতে হবে, মেজারমেন্ট হচ্ছে পারপাস। তার জন্য যে ম্যাথমেটিক্যাল প্যারামিটারটার হেল্প নেওয়া হচ্ছে, যে প্যারামিটারের হেল্প নেওয়া হচ্ছে, যাকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মাসকে মেজার করার জন্য যাকে নিয়ে আসা হচ্ছে, সেই প্যারামিটারটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। দিস ইজ ভ্যারিয়েবল। যে প্যারামিটারটাকে নিয়ে আসা হচ্ছে, তুই একজন ভালো স্টুডেন্ট, এটা মেজার করার জন্য একটা প্যারামিটার লাগবে না? প্যারামিটারটা হচ্ছে মার্কস। ক্লিয়ার? অর্থাৎ যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কারা? যাদেরকে পরিমাপ করা যায়। সো কোন একজন মানুষ কতটা ভালো মানুষ, এই ভালো মানুষ এটাকে পরিমাপ করার কিছু আছে? তাহলে এটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ওজন, ভর, এগুলোকে পরিমাপ করা যায় কিনা? তাহলে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, যাকে পরিমাপ। তোমার বাবা মা তোমাকে প্রচুর ভালোবাসেন, কতটা ভালোবাসেন পরিমাপ করার কোনো উপায় আছে? সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ভালোবাসাটা তাহলে এটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। কিন্তু বুদ্ধি, তাকে পরিমাপ করার উপায় আছে? আইকিউ টেস্টের থ্রু দিয়ে বুদ্ধি পরিমাপ করা যায়, তাহলে বুদ্ধি হতে পারে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাপ করার জন্য যে প্যারামিটারটাকে নিয়ে আসা হচ্ছে, সেই প্যারামিটারকে কি বলছি আমরা? ভ্যারিয়েবল। ভেরিয়েবল দুই রকমের হতে পারে, টু টাইপস, দুই রকমের হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল মানে তারা কারা? যারা কাউন্টেবল, যাদেরকে গণনা করা যায়। কাউন্টেবল, যেরকম ফর এক্সাম্পল বল, নাম্বার অফ পেন কাউন্ট করা যায় কি যায় না? কাউন্টেবল কি না? তো সেটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, যারা কাউন্টেবল। কিন্তু আকাশে তারা কাউন্ট করা যাবে কি যাবে না? তাহলে ওটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা আনকাউন্টেবল ভ্যারিয়েবল। ধর ফর এক্সাম্পল বলা হলো যে আনকাউন্টেবল ভ্যারিয়েবল, ধর একটা এক্সাম্পল, মানে ধর মাস, কোনো কিছুর মাস, এই টেবিলটার মাস, এটা কি কাউন্ট করে বলছি না মেজার করে বলছি? তার মানে কাউন্টেবল কি আনকাউন্টেবল? তো এটা হচ্ছে কেমন ভ্যারিয়েবল? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে ডিসক্রিট আর কন্টিনিউয়াস। কোন জায়গাতে ইংলিশে অসুবিধা হলে অবশ্যই জানাবি, ঠিক আছে। ডিসক্রিট ভ্যারিয়েবল মানে সেপারেটেড, কাউন্টেবল, আর কন্টিনিউয়াস মানে আনকাউন্টেবল ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল দেখলাম হচ্ছে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে মেজার করার জন্য যে প্যারামিটার ইউজ করছি তাকে বলছি ভ্যারিয়েবল, এবং সেটা হতে পারে দুই রকম, একটা কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। এই পয়েন্টটা ক্লিয়ার? বেশ, নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে অ্যাকিউরেসি। নেক্সট যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে অ্যাকিউরেসি এন্ড প্রিসিশন। অ্যাকিউরেসির বাংলা সম্ভবত হচ্ছে সঠিকতা, আর প্রিসিশনের বাংলা হচ্ছে যথাযথতা। তো আমার মতে এইগুলো, এই বাংলাগুলোতে না ঢোকাই ভালো, কনফিউজিং বাংলা। অ্যাপারেন্টলি বল, সঠিক আর যথাযথ দুটোই একই রকম মানে বলে কিনা? মানে সাধারণ চলতি কথায় যদি বলি যে সঠিক কাজ করেছে, এটা যে যথাযথ কাজ করেছে, অ্যাপারেন্টলি শুনে মনে হয় দুটোই একই মানে গিয়েই বলছে, মানে ঠিক কাজ করেছে এটাই মিন করছে, যে ও এই কাজটা করে ঠিক কাজ করেছে। কেউ বললো একদম যথাযথ কাজ করেছে, একজন বললো একদম সঠিক কাজ করেছে। দুটো কথাই চলতি বাংলায় একই রকম মানে দাঁড়াচ্ছে, কিন্তু দুটো কথার ম্যাথামেটিক্যালি দুই রকম মানে আছে। তাই আমরা ইংরেজিতে বাংলাটাতে ঢুকছি না, যেখানে যেখানে ইংরেজিটা জানলে ভালো সেটাই ভালো। সঠিকতা মানে হচ্ছে অ্যাকিউরেসি, আর যথাযথতা মানে হচ্ছে তোমার
প্রিসিশন, দুটো কিন্তু আলাদা আলাদা মানে। সো অ্যাকিউরেসি কি প্রিসিশন কি ভালো করে বোঝার জন্য আমরা একটা কাজ করব। আমরা প্রথমে জানবো ট্রু ভ্যালু বা প্রকৃত মান বলতে কি বোঝায়। প্রকৃত মান বা ট্রু ভ্যালু, প্রকৃত মান বা ট্রু ভ্যালু এটা বলতে কি বোঝায় আমরা প্রথমে জানবো। ঠিক আছে, আচ্ছা আমরা ইংরেজিটাকে মেনলি লিখি, ব্র্যাকেটে বাংলাগুলো লিখে দিচ্ছি। আর ট্রু ভ্যালু বা প্রকৃত মান এটা বলতে কি বোঝায় সেটা বুঝবো। প্রকৃত মান বা ট্রু ভ্যালু হচ্ছে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা মাস হতে পারে, লেন্থ হতে পারে, যা খুশি হতে পারে, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তার যে অ্যাবসলিউট ভ্যালুটা সেটাকেই বলা হচ্ছে প্রকৃত মান বা ট্রু ভ্যালু। তার যে একদম এক্সাক্ট ভ্যালুটা, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ভর, কোন একটা বস্তুর এক্সাক্ট যে ভরটা সেটাই হচ্ছে ওই বস্তুর ভরের প্রকৃত মান বা ট্রু ভ্যালু। ধর একটা উদাহরণ দিয়ে বলছি, এই ট্রু ভ্যালু জিনিসটা কি বোঝা গেছে, মাথায় ঢুকেছে? একটা উদাহরণ দিচ্ছি, ধর কেমন করে, ধরলাম উল্কাপাত হয়েছে, মেটেরাইট আকাশ থেকে পড়েছে, কোন এক জায়গায় পড়েছে, সেই স্যাম্পলটাকে বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কালেক্ট করেছে, যে নিজের নিজের ল্যাবরেটরিতে নিয়ে গেছে। ওই একটাই স্যাম্পল, একটা উল্কা পড়েছে, মাটিতে পড়েছে, ওই স্যাম্পলটাকে বিজ্ঞানীরা নিজের নিজের ল্যাবরেটরিতে নিয়ে গেছে, দিয়ে ওই বিজ্ঞানীরা ওই স্যাম্পলটা, ওই যে উল্কাটা পড়েছে, ওই যে মেটেরিয়ালটা পড়েছে, ও কি করেছে, ভর নির্ণয় করেছে। তাহলে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্ন ল্যাবরেটরিতে বসে বসে ওই উল্কার ভর নির্ণয় করেছে, হ্যাঁ কিনা? দিয়ে তারপরে তারা সেই সমস্ত ভরের একটা গড় মান বের করেছে ফাইনালি, যে এই উল্কাটার ভর ফাইনালি দাঁড়ালো এত, ওটা হচ্ছে ওর প্রকৃত মান। মানে ওটা সেট হয়ে গেল যে ওই উল্কাটা কেবলমাত্র একজন আমি মেজার করেছি তা নয়, আমি মেজার করেছি, আমার সঙ্গে অন্য বিজ্ঞানীরা মেজার করেছে, একটা দেশে যে মেজারমেন্ট হয়েছে তা না, বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে ওই উল্কাটার হয়তো ভর নির্ণয় করা হয়েছে স্ট্যান্ডার্ড পদ্ধতি মেনে, এবং তারপরে ফাইনালি ওই উল্কার ভর কত সেটা পাবলিশ করা হয়েছে। ওটাই হলো ওই উল্কার প্রকৃত ভর বা ট্রু ভ্যালু, যেটা এস্টাবলিশড হয়ে গেল। এবারে ওটাতে আর কোনো নড়চড় হবে না। ক্লিয়ার এত দূর অব্দি? এবারে ধর তোরা দুজন বন্ধু, একজন হচ্ছে ভুলে গেছি তোর নাম, শুভম, একজন হচ্ছে অভিনব। শুভম এবং অভিনব দুজনে গেছো কোনো একটা ল্যাবরেটরিতে, তোমরা রিসার্চার হিসেবে জয়েন করবে, ইন্টারভিউ দিতে গেছো। আমি ধরলাম তোমাদের সঙ্গে আরো দুজন বন্ধু আছে, ঠিক? শুভম আছে, অভিনব আছে, আরো দুজন বন্ধু আছে ধরলাম, যারা তোমরা গেছো হচ্ছে কোথায়, একটা ল্যাবরেটরিতে গেছো রিসার্চের জন্য ইন্টারভিউ দিতে। তোমাকে সিলেক্ট করা হবে কি হবে না তোমার ইন্টারভিউর উপরে বেস করে ঠিক হবে। তোমাকে এবারে দেওয়া হয়েছে ওই উল্কাটা, তোমাকে ধরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলেছে এর ভর নির্ণয় করে দেখো, ভর নির্ণয় করে বলো। ওই উল্কার প্রকৃত ভর আগে থাকতে নির্ণীত হয়ে আছে, কারণ বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা বিভিন্ন ল্যাবে ওর ভর নির্ণয় করে, ওর ভ্যালুটা কত, মাস কত, সেটা ফিক্স একদম পাবলিশ করে দিয়েছে। সো আমরা ধরলাম কোন একটা বস্তু, আমরা ধরলাম কোন একটা সাবস্টেন্স, আমরা এখানে উল্কা করে ধরছি, কোন একটা সাবস্টেন্স তার প্রকৃত ভর আগে থাকতে নির্ণীত হয়ে আছে, ট্রু ভ্যালু আগে থাকতেই আমাদের জানা আছে। আমরা অ্যাপারেন্টলি আপাতত ধরে নিচ্ছি যে কোন একটা সাবস্টেন্স তার ট্রু ভ্যালু হচ্ছে 15.12 কেজি, ধরলাম 15.12 কেজি, গ্রাম কেজি যা হোক, এটা 15.12 কেজি, এটা প্রকৃত ভ্যালু আগে থাকতেই ডিটারমাইন্ড হয়ে আছে, রাইট? আচ্ছা, এইবারে চারজন বন্ধু বা চারজন ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ দিতে গেছে, তাদেরকে ওই বস্তুটা দিয়ে দেওয়া হয়েছে, বলেছে এর ভর নির্ণয় করে দেখাও। তো দেখা যাক, প্রথম বন্ধু 4টে করে রিডিং নিচ্ছে, ভরটাকে 4বার করে মেজার করছে, 4টে রিডিং নিচ্ছে, রিডিং নিয়ে তার অ্যাভারেজ বের করবে, দিয়ে বলবে এটা হচ্ছে এই এর ভর। দেখা যাক কার ভরটা কাছাকাছি মেলে। তো এ বন্ধু বলছে 4টে রিডিং নিয়েছে, ও রিডিং গুলো নিয়েছে 15.10 কেজি, 15.14 কেজি, 15.09 কেজি আর 15.15 কেজি, এই 4টে রিডিংও পেয়েছে কোন একজন বন্ধু। ঠিক আছে, তো এদের যদি গড় বের করা যায়, এদের অ্যাভারেজ করো, এদের অ্যাভারেজ করলে দেখবে সেটা আসছে 15.12 কেজি আসছে, এদের যদি অ্যাভারেজ করা হয়। ঠিক আছে, এদের যদি সব করে অ্যাভারেজ করো তাহলে দেখবে এখানে আসছে হচ্ছে 15 কত আসছে, 12 কেজি আসছে, যেটা কিনা প্রকৃত ভ্যালুর সঙ্গে মিলছে কি মিলছে না? আচ্ছা, এর হচ্ছে মিলেছে। তার মানে এর যে ভ্যালুটা বের করেছে, এই ভ্যালুটা সঠিক বের করেছে না ভুল বের করেছে? অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে অ্যাকিউরেট, মানে সঠিক ভ্যালু। অর্থাৎ প্রকৃত মানের কাছাকাছি যদি হয় ভ্যালু, তাহলে আমরা তাকে বলবো
সঠিক ভ্যালু বা অ্যাকিউরেট ভ্যালু বা অ্যাকিউরেসি আছে। কখন বলছি? যখন প্রকৃত মানের কাছাকাছি। আচ্ছা, ধরলাম বি একজন স্টুডেন্ট, বি স্টুডেন্টও ওই বস্তুটার ভর নির্ণয় করেছে, বি স্টুডেন্ট এরকম ভাবে ভর নির্ণয় করেছে 15.00, 15.24, 14.95 বা 97 রাখছি, আর একটা হচ্ছে তোমার 15.26। এই চারটে ভর বের করেছে। এদের একটু ক্যালকুলেটর আছে, মোবাইল আছে কারোর কাছে? নেই। চলো আমরা ক্যালকুলেটরে চেক করে নিই এদের অ্যাভারেজ কত আসে, এদের গড় কত আসে। সো ক্যালকুলেটরকে ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি এদের গড় আসছে, একটা হচ্ছে 15 প্লাস 15.24 প্লাস 14.97 প্লাস 15.26, 15.26 এদের অ্যাভারেজ করলে আসছে 15.11। বল প্রকৃত ভ্যালুর কাছাকাছি কিনা এখনো ভ্যালুটা, কিন্তু এটার মতন অতটাও নয়, বাট স্টিল 15.117 আছে বেসিক্যালি। তো 117 মানে রাফলি 12 হয়ে যাচ্ছে। তো প্রকৃত ভ্যালুর কাছাকাছি কিনা, তার মানে এই ভ্যালুটা অ্যাকিউরেট কি অ্যাকিউরেট নয়? বল অ্যাকিউরেট। আচ্ছা, স্টুডেন্ট সি সে মেজার করেছে 13.12, 13.11, 13.15, 13.13। এদের অ্যাভারেজ কোনোভাবে ট্রু ভ্যালুর কাছাকাছি যাবে? তো দেখা যাক এদের অ্যাভারেজটা কত আসছে। আচ্ছা, এটা দেখছি না আলাদা করে, মানে 13 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? 13.12111513 রাফলি 12 বা 13 মতন আসবে, ঠিক আছে? 13.12 বা 13 এরকম কিছু একটা আসবে, 13 আসবে মনে হচ্ছে, 13.13 আসবে হয়তো। সো 13.13 দাঁড়াচ্ছে এর অ্যাভারেজ। এটা কি ট্রু ভ্যালুর কাছাকাছি? অনেক দূরে। তাহলে এই ভ্যালুটা একদম ক্লিয়ারলি ইনঅ্যাকিউরেট, এটা ভুল ভ্যালু, নির্ভুল নয়, এটা ভুল ভ্যালু, এটা হচ্ছে ইনঅ্যাকিউরেট, একদম ভুল বেরিয়েছে, ঠিক। আচ্ছা, 4 নম্বরের কাছে আসছি। 4 নম্বর ডি, সে মেজার করেছে 4 নম্বর ক্যান্ডিডেট 6.25, 14.90, 18.59, 21.20। বলে এর তো পড়াশোনা করার কোনো ইচ্ছা আছে বলেই মনে হচ্ছে, এই যা ভ্যালু বার করেছে। সো এর যদি অ্যাভারেজ নেওয়া হয়, এ তো ক্লিয়ারলি ইনঅ্যাকিউরেট রেজাল্টই দেবে, আর করার কোনো মানেই হয় না। মানে এ কি খেয়ে রেজাল্টটা করেছিল সেটাই কোয়েশ্চেনের ব্যাপার একটা, যে 15 ভ্যালু 6 ও পেয়েছে আবার 21 ও পেয়েছে। তো ক্লিয়ারলি সি আর ডি ঠিক ভ্যালু দিয়েছে না ভুল ভ্যালু দিয়েছে? ভুল ভ্যালু দিয়েছে, ইনঅ্যাকিউরেট ভ্যালু দিয়েছে। এ আর বি অ্যাকিউরেট ভ্যালু দিয়েছে। এবারে তাহলে অ্যাকিউরেসি জিনিসটা কি দাঁড়ালো? লিখে রাখো, অ্যাকিউরেসি দাঁড়ালো হচ্ছে ক্লোজনেস টু দা ট্রু ভ্যালু। ক্লোজনেস টু দা ট্রু ভ্যালু মানে ট্রু ভ্যালুর কাছাকাছি যদি পাওয়া যায় ভ্যালু, মানে ক্লোজনেস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লোজনেস টু দা ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু যেটা, তার যত কাছাকাছি আমি ভ্যালু আনতে পারছি, আমি বলবো তত বেশি অ্যাকিউরেসি আছে। ক্লিয়ার? ক্লোজনেস টু দা ট্রু ভ্যালু, ট্রু ভ্যালুর কাছাকাছি আনতে হবে, প্রকৃত মানের কাছাকাছি আনতে হবে, তবে বলবো অ্যাকিউরেট। এবার চলে আসি এর মেজারমেন্টটা, আরো একবার আসছি, ভালো করে একবার দেখ, দিয়ে বল এর যে ভ্যালুগুলো, যে রিডিং গুলো নিয়েছে, অ্যাভারেজটা ঠিক আছে, বাট রিডিং গুলো নিজেরা কাছাকাছি না নিজেরা দূরে দূরে? কাছাকাছি। 0.1, 0.10, 0.14, 0.09, 0.15 রিডিং গুলো নিজেরা কাছাকাছি কিনা, রিডিং গুলো নিজেদের মধ্যে ক্লোজ কিনা। আচ্ছা, অ্যাভারেজটা তো প্রকৃত ভ্যালুর সঙ্গে ক্লোজ, তাই অ্যাকুরেট। কিন্তু যে রিডিং গুলো নিয়েছে সেই রিডিং গুলো আমার নিজেরাও ক্লোজ, হ্যাঁ কিনা? অর্থাৎ রিডিং গুলো যেহেতু নিজেরা ক্লোজ রিডিং, নিজেরা খুব কাছাকাছি ভ্যালু, তার মানে এইটা প্রিসাইজড, এটাকেই বলা হয় প্রিসিশন, প্রিসাইজড। অর্থাৎ রিডিং গুলো আনতাবলি রিডিং নয়, পরপর একদম বুঝে বুঝে ক্লোজ রিডিং নিয়ে গেছে। অর্থাৎ এর রেজাল্টে অ্যাকিউরেসিও আছে, আবার প্রিসিশনও আছে, একদম সঠিকভাবে পুরো মেজারমেন্টটা করেছে, কারণ রিডিং গুলো আনতাবলি রিডিং আসেনি, ক্লোজ রিডিং এসছে। আচ্ছা, বি কে একবার চেক করে বলতো,
বি এর রিডিং গুলো কি এর মতো ক্লোজ? দূরে দূরে আছে না? তার মানে বল বি এর রিডিং গুলো প্রিসাইজ না ইমপ্রিসাইজ? ইমপ্রিসাইজ, মানে প্রিসাইজ হয়নি, রিডিং গুলো কাছাকাছি নেই, ক্লোজ নয় রিডিং গুলো। তার মানে বি এর রেজাল্টটা তো অ্যাকুরেট চলে এসেছে, কিন্তু নিজেদের মধ্যে এই ভ্যালু গুলো কি প্রিসাইজ না এরা ইমপ্রিসাইজ রয়ে গেছে? এরা ইমপ্রিসাইজ হয়ে গেছে, অর্থাৎ বি এর রেজাল্টটা সামহাও মিলে গেছে ট্রু ভ্যালুর সঙ্গে, কিন্তু রেজাল্ট গুলো কিন্তু ভরসা করা যাচ্ছে না। বুদ্ধি করে বল, তোকে যদি বলা হয় এর উপরে ভরসা করবি না বি এর উপরে ভরসা করবি, দুজনেই কিন্তু ঠিক রেজাল্ট দিয়েছে। এ ঠিক রেজাল্ট দিয়েছে কিনা 15.12 অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে, বিও ঠিক রেজাল্ট দিয়েছে কিনা 15.117 বা 12 ঠিক রেজাল্ট দিয়েছে, দুজনেই ঠিক রেজাল্ট দিয়েছে। তারপরে তুই ভরসা কাকে করবি? কেন? এর নিজেদের মধ্যে রিডিং গুলো কাছাকাছি। বি ঠিক রেজাল্টটা ঠিকভাবে মেজার করে দিয়েছে না তুক্কায় লেগে গেছে, বুঝতে পারা যাচ্ছে না। বুঝতে পারা যাচ্ছে কি? হতেই পারে এটা একবার এরকম আমতাপড়ি তুক্কা লেগে গিয়ে এটা মিলে গেছে, কিন্তু বি কি সিনসিয়ারলি মন দিয়ে কাজ করেছে দেখে মনে হচ্ছে, এত উল্টো পাল্টা রিডিং নিয়ে এসছে। আচ্ছা এবারে বুদ্ধি করে বল, বি আর সি এর মধ্যে সি ঠিক ভ্যালু দিয়েছে কি দেয়নি? সি এর ভ্যালু ঠিক কি ঠিক নয়? সি এর ভ্যালু ক্লিয়ারলি ভুল, 13.13 ট্রু ভ্যালু থেকে অনেক দূরে, অর্থাৎ সি এর ভ্যালু তো অ্যাকুরেট নয়, কিন্তু সি মন দিয়ে কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা? কারণ সি এর ভ্যালু গুলো নিজেদের মধ্যে ক্লোজ কি ক্লোজ নয়? খুবই ক্লোজ, ইভেন এর থেকেও বেশি ক্লোজ। এর তো 1014.04 এর গ্যাপ আছে, এর তো 1211.01 এর গ্যাপ আছে, অর্থাৎ সি কিন্তু আরো অনেক বেশি মন দিয়ে কাজ করেছিল, কিন্তু সামহাও কোন একটা ভুল সে বারবার রিপিট করেছে, বুঝতে পারেনি, তাই ভ্যালুটা তো ইনঅ্যাকুরেট এসছে, কিন্তু মেজারমেন্টটাতে কিন্তু প্রিসিশন ছিল, কারণ ভ্যালুগুলো নিজেদের মধ্যে খুব কাছাকাছি। ডি এর ভ্যালু বল কেমন হবে তাহলে? ইনঅ্যাকুরেট, ইমপ্রিসাইজ, মানে কিছুই প্রিপারেশন না নিয়ে এসছে, গাঁজা ফাজা খেয়ে ক্লাস করাতে এসছে, মানে এসব মেজারমেন্ট করতে এসছে। তাহলে এটা হয়ে গেল ইমপ্রিসাইজ। এবারে তোদের জন্য কোশ্চেন, তোমরা ধরো বসে আছো ল্যাবরেটরিতে, তোমরা সিলেক্ট করবে এ বি সি ডি, চারজন এসেছে, চারজন সাবস্টেন্সের মাস মেজার করে দিয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা এখন সিলেক্টর। একজনকে যদি সিলেক্ট করতে হয় কাকে সিলেক্ট করবে? এ কে। যদি দুজনকে সিলেক্ট করতে হয়, ও বলেছে এ আর সি কে, তুমি সি কিন্তু ঠিক রেজাল্ট দেয়নি, ভালো করে খেয়াল করে, এ কে তো সবাই নো ডাউট চুজ করবে, বি আর ডি কে তো কেউ চুজ করবে না। তাহলে কথা হচ্ছে বি আর সি এর মধ্যে কাকে? বি রেজাল্ট ঠিক দিয়েছে কিন্তু মেজারমেন্টটা তো মন দিয়ে করেন, দেখতে পাওয়া যাচ্ছে প্রিসিশন নেই। সি রেজাল্ট ঠিক দিতে পারেনি, ভুল রেজাল্ট দিয়েছে, কিন্তু মেজারমেন্টটা মন দিয়ে করেছে, প্রিসিশন আছে। তো নাও ইউ টেল মি যে তুমি কাকে চুজ করবে, বি না সি? এ কে তো চুজ করছো বুঝলাম, সি কে চুজ করছো তুমি, সি কে কেন সি কে চুজ করছো? অর্থাৎ এই ভুলটাকে কারেকশন করা পসিবল কি পসিবল নয়? কারণ ও একটাই কমন ভুল বারবার করে গেছে, মেবি হয়তো জানে না, মেবি হয়তো কিছু টেকনিকে এরার হয়েছে, কিন্তু কাজে কি ফাঁকি আছে ওর? কিন্তু বি, বি বলবে আমি তো ঠিক রেজাল্ট দিচ্ছি স্যার, আমাকে কেন দিলেন না? তুমি তো ভরসাই করতে পারছো না বিকে, যে এইবারে ভাই তুই ঠিক রেজাল্ট দিয়ে দিয়েছিস সিলেকশনের সময়, পরের বারে যখন দিবি না তখন কি করে বুঝবো তোর তো কাজে মনই নেই, দেখতে পাচ্ছি। কারণ এইবারে সামাও তুই ঠিক রেজাল্ট দিয়ে দিয়েছিস, তো পরের বারে দিবি কোনো গ্যারান্টি আছে? বি এর থেকে তুমি কি পাচ্ছ না? গ্যারান্টি পাচ্ছ না। সি এর থেকে কি পাচ্ছ? এবং তার ট্রেনিং দিলে, ওটা ট্রেনিং দিলে সি এর মতন পারফর্ম করবে, হ্যাঁ কি না? কিন্তু ট্রেনিং পেলেও বি এর মতন পারফর্ম করবে কিনা কোনো গ্যারান্টি নেই। তার মানে আমরা তাহলে প্রিসিশনকে কি বলবো? অ্যাকুরেসি হচ্ছে ট্রু ভ্যালুর কাছাকাছি হলে অ্যাকুরেসি, প্রিসিশন আমরা বলতে পারি তাহলে প্রিসিশন বলতে পারি ক্লোজনেস অ্যামং দ্য মেজার্ড ভ্যালুস, যে ভ্যালুগুলো মেজার করা হলো তাদের নিজেদের মধ্যে ক্লোজনেস, অ্যামং দ্য মেজার্ড ভ্যালুস, যে ভ্যালুগুলো নিজেদের মধ্যে, মানে যে ভ্যালুগুলো আমরা মেজার করলাম সেই রিডিং গুলো, এই যে রিডিং গুলো মেজার করেছি, রিডিং গুলো নিজেদের মধ্যে কতটা কাছাকাছি, 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 সেটাই হচ্ছে তোমার ক্লোজনেস অ্যামং দ্য মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালুগুলোর মধ্যে যদি ক্লোজনেস থাকে আমরা বলবো প্রিসিশন আছে, আর যদি ট্রু ভ্যালুর সঙ্গে ক্লোজনেস থাকে আমরা বলবো অ্যাকুরেসি আছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আচ্ছা এবারে আমাকে বল রেজাল্ট, রেজাল্টটা ডিপেন্ডেবল, রেজাল্ট নির্ভরযোগ্য, সো ডিপেন্ডেবল রেজাল্ট অ্যাকুরেসি থেকেই বুঝতে পারা যায়, হ্যাঁ কি না?
অর্থাৎ রেজাল্টের ডিপেন্ডেন্সি যদি আমরা বলি, এই পয়েন্টটা বুঝে নেই। যদি বলা হয় এই চারটে রেজাল্টের মধ্যে কোন রেজাল্টকে নিয়ে তুমি ফার্দার ক্যালকুলেশন করবে, এ রেজাল্টকে নিয়ে নো ডাউট, বা বি এর রেজাল্টকে নিয়ে, মানে কোন রেজাল্টটাকে নিচ্ছ তুমি, অ্যাকুরেট রেজাল্টকে নিচ্ছ না ইনঅ্যাকুরেট রেজাল্টকে নিচ্ছ। অর্থাৎ ফার্দার ধরো ভর বের করেছে, এবারে ঘনত্ব বার করতে হবে, ডেনসিটি বের করতে হবে, মাস বের করার পরে, তাহলে রেজাল্ট গুলোর মধ্যে তুমি কোন রেজাল্টটাকে চুজ করবে? এ রেজাল্টকে তো করবে, বি এর রেজাল্টকে করবে কি করবে না? বি এর রেজাল্টটাকে চুজ করে কিন্তু তুমি কাজটা করবে, কিন্তু বি মানুষটাকে চুজ করছো। তার মানে রেজাল্টকে চুজ করার জন্য কোন প্যারামিটার দেখছি? অ্যাকুরেসি। আর মানুষটাকে চুজ করার জন্য কোন প্যারামিটার দেখছি? প্রিসিশন। যদি বলে রেজাল্ট কার নেবে, তুমি বি এর রেজাল্ট নেবে, মানুষটা কোনটাকে নেবে? তুমি সি কে নেবে। তার মানে অ্যাকুরেসি হচ্ছে আমরা বলতে পারি কি দিচ্ছে? রিলায়েবিলিটি অফ দ্য রেজাল্ট, বা রেজাল্টের নির্ভরযোগ্যতা। রিলায়েবিলিটি মানে হচ্ছে নির্ভরযোগ্যতা অফ রেজাল্ট। রেজাল্টের নির্ভরযোগ্যতা দেখতে গেলে আমাকে অ্যাকুরেসির কথা বলতে হবে। আর যদি মানুষটা নির্ভরযোগ্যতা দেখতে হয়, মানে রিলায়েবিলিটি অফ দ্য অ্যানালিস্ট, যে কাজ করছে সেই মানুষটা, সেই অ্যানালিস্ট, সেই কেমিস্ট, সেই সায়েন্টিস্ট, তার যদি মানুষটাকে নির্ভরযোগ্য, তাহলে প্রিসিশন দেখতে হবে। তো রেজাল্টের নির্ভরযোগ্যতা দেখতে গেলে আমাদের অ্যাকুরেসি দেখতে হবে, আর অ্যানালিস্ট মানে মানুষটা নির্ভরযোগ্যতা দেখতে গেলে আমাদের কি দেখতে হবে? প্রিসিশন দেখতে হবে। মাথায় ঢুকেছে অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে ডিফারেন্স? ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিক, যেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। হেডিং দাও, তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। চেঞ্জ করবো, তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার। আমরা দেখবো সিগনিফিকেন্ট ফিগার বলতে আমরা কি বুঝি। কোনটা যদি তোর মনে হয় বাংলায় লিখে রাখলে তোর খাতার সুবিধা, তুই সেটা বাংলায় লিখে রাখিস। যেটা হচ্ছে রেজাল্টের নির্ভরযোগ্যতা, এটা হচ্ছে অ্যানালিস্টের নির্ভরযোগ্যতা। তোর মতন করে বাংলায় লিখবি, কিন্তু সবসময় যে এটাই লিখতে হবে অ্যাজ ইট ইজ তা না। বাংলা শব্দটা ওই জন্য বলে দিচ্ছি, সেইভাবে লিখে নিতে পারিস, যাতে বাড়িতে গিয়ে বুঝতে সুবিধা। ওকে, চেঞ্জ করছি। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। সিগনিফিকেন্ট ফিগার বলতে কি বোঝায়, এটার জন্য আমরা একটা এক্সাম্পল নেব। সেটা হচ্ছে আমরা দুটো জিনিসের ভরের ব্যাপারে আমরা মেজার করার চেষ্টা করছি। কি মেজার করার চেষ্টা করছি? ভর বা মাস। সো মাসকে মেজার করার চেষ্টা করছি বা ভরকে মেজার করার চেষ্টা করছি দুটো আলাদা জিনিসের জন্য। একটা হচ্ছে দোকানে গিয়ে আলু পটল কিনছি, অর্থাৎ ভেজিটেবল কিনছি। আর একটা হচ্ছে দোকানে গিয়ে সোনা বা রূপো কিনছি, গয়না কিনছি, জুয়েলারি কিনছি। দুজনেরই দোকানে গেছো কি কিনতে? আলু পটল আদা ঝিঙে এসব কিনতে, আটা ময়দা কিনতে গেছো। দোকানে গিয়ে কি বলবে? দাদা কত কেজি আটা দিন, দাদা 1 কেজি আটা দিন, দাদা 5 কেজি আলু দিন, এসবই বলবে। বুদ্ধি করে বলো, তুমি দোকানে গিয়ে বললে যে দাদা 5 কেজি কোনো একটা ভেজিটেবল দিন, 5 কেজি আলু দিন, 5 কেজি আটা দিন, যাও একটা কিছু 5 কেজি দিন। সে কি এক্স্যাক্টলি 5 কেজি তোমাকে দিচ্ছে? নাকি সেটা 5 কেজি 100 গ্রাম হলেও হতে পারে, 5 কেজি 50 গ্রাম হলেও হতে পারে, বা 4 কেজি 950 গ্রাম হলেও হতে পারে। অর্থাৎ যে দাঁড়িপাল্লাতে সে মেপে দিচ্ছে, সেই দাঁড়িপাল্লাতে কি একদম 5 কেজি মানে তো 5 কেজি, 5 কেজি 1 গ্রাম হবে না, এরকম ভাবে কি আমরা আলু পেঁয়াজ কিনছি? এরকম ভাবে তো কিনছি না। তার মানে কি, আলু পেঁয়াজ এই ধরনের মোটা মোটা জিনিস কেনার জন্য আমরা কিন্তু 5 কেজি বলছি, বা 1 কেজি বলছি, বা 2 কেজি বলছি। পয়েন্টের পরে কি যাচ্ছি যে আমাকে 2.1 কেজি আলু দিন, এরকম করে বলছি। দোকানদার বলবে কানের গোড়ায় খাবে নাকি, তুমি একটা বেশি কেমিস্ট্রি পড়াশোনা করে এসছো, এত পড়াশোনা করার কোনো দরকার নেই। দোকানদার এটাই বলবে যে 2 কেজি 100 গ্রাম দিন আমাকে। বলবে ভাই হয় 2 কেজি নাও, নয় 2 কেজি 500 নাও, নয় 3 কেজি নাও, এই 150 20 30 হিসেবে ঢুকো না, এটাই বলবে। তাহলে ভেজিটেবল পারচেস করার জন্য পয়েন্টের পরে খুব একটা আমরা যাই না। কিন্তু এখন সোনার উপর জুয়েলারি পারচেস করতে গেছি, ধরো মিলিগ্রাম, কিন্তু মিলিগ্রাম অনুযায়ী সোনার উপর দাম চেঞ্জ হয়ে যাবে, অনেকটা করে চেঞ্জ হবে। অর্থাৎ সেখানে গিয়ে নিশ্চয়ই তুমি ফর এক্সাম্পল ধরো 10 গ্রাম গোল্ড, 10 গ্রাম গোল্ড আর 10.2 গ্রাম গোল্ড, দুটাকে নিশ্চয়ই সেম ধরবে না, কারণ ওই 0.2 গ্রামের জন্য দামের অনেকটা পার্থক্য তৈরি হবে।
তাহলে সোনার উপর মতন এক্সপেন্সিভ জিনিসের ভর যখন মেজার করছো তখন কতগুলো ডিজিটকে তুমি ইউজ করছো? কতগুলো ডিজিটকে ইউজ করছো বলো? বা দাঁড়া, এটা তো 5 ধরেছি, তো এখানেও 5ই ধরছি, ধরলাম 5 গ্রাম और 5.1 গ্রাম और 5.13 গ্রাম। যদি এটা আলু কিনতে যেতাম বা ধর লঙ্কা কিনতে গেছি, আদা কিনতে গেছি, রসুন কিনতে গেছি, তাহলে আমি তো 5 গ্রামই বলতাম না, বা 5 কেজি বলতাম না, 5.1 5.12 এই ফ্র্যাকশন গুলোতে ঢুকতাম। কিন্তু সোনার উপর কিনতে গেলে 5 গ্রাম মানে যা, 5.1 গ্রাম মানে কি তাই, 5.12 গ্রাম বা 13 গ্রাম মানে কি তাই। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওইটুকু গ্রামের চেঞ্জ হওয়ার জন্য দামের অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যখন আমি এক্সপেন্সিভ জুয়েলারি কিছু কিনতে যাচ্ছি তখন পয়েন্টের পরে ডিজিট গুলো নিয়ে কথা বলছি, হ্যাঁ কি না? কিন্তু যখন আমি মোটা মোটা জিনিস কিনতে যাচ্ছি তখন তো পয়েন্টের পরে জিনিস নিয়ে কথাই বলছি না। এর একটা অন্য একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে? চলো আর একটা এক্সাম্পল দিই, এটা মাস ছিল, পরের এক্সাম্পলটা দিই লেংথ। তো লেংথ 2 নাম্বার এক্সাম্পল হচ্ছে লেংথ। দুটো লেংথ মেজার করতে হচ্ছে। লেংথ নাম্বার 1 হচ্ছে তোমার বাড়ি থেকে কোচিং সেন্টারের ডিস্টেন্স। সো রাফলি বলো তোমার বাড়ি থেকে কোচিং সেন্টারের ডিস্টেন্স কত? বলো, তুমি বলো তোর বাড়ি থেকে কোচিং সেন্টারটা কত ডিস্টেন্সে রাফলি? 1 কিলোমিটার। তুই আসছিস থেকে? উল্টোডাঙ্গা থেকে। তো তুই এটা 1 কিলোমিটার, এটা মোটামুটি 5-6 কিলোমিটার তো হবে। উল্টোডাঙ্গা থেকে এটা 5 to 6 কিলোমিটার। তো তোকে যখন জিজ্ঞেস করলো তোমার বাড়ি থেকে কোচিং সেন্টার কত দূরে, তুই বলবি আমার বাড়ি থেকে কোচিং সেন্টার 5 কিলোমিটার। লিখলাম 5 কিলোমিটার, রাইট? তুই বলছিস, এবার অভিনবের পছন্দ হলো না, বললো না স্যার এ ভুলভাল বলেছে, 5 কিলোমিটার না, আমি গুগল ম্যাপে চেক করে দেখবো। সে গুগল ম্যাপে তোর বাড়ির লোকেশন দিল, কোচিং সেন্টার লোকেশন দিল, দিয়ে অভিনব বললো স্যার ও না একটু ভুল বলেছিল, ও বলেছিল যা সেটা নয়, অ্যাকচুয়ালি গুগল ম্যাপ দেখাচ্ছে 5.1 কিলোমিটার। গুগল ম্যাপ এটা দেখাচ্ছে। এই কথাটা শুনে স্যার হিসেবে আমি কি অভিনবকে অ্যাপ্রিসিয়েট করবো না মূর্খ বলবো? মূর্খ বলবো। বলো ভাই এই যে এতটা কিলোমিটার আর 8 কিলোমিটারের কি পার্থক্য, যখন বাড়ি থেকে কোচিং সেন্টারের ডিসটেন্স নিয়ে কথা বলছি? কোন প্র্যাকটিক্যালিটি বলার কোনো মানেই হয় না, না? মাথা ঢুকতে পারছে যে এই তুই আলাদা করে এর জন্য মোবাইল রিচার্জ করে গুগল ম্যাপ কেন করতে যাবি, যেখানে ডিস্টেন্সের মতো একটা মোটা মোটা জিনিস নিয়ে কথা হচ্ছে, যেখানে 5 কিলোমিটার যেতেও যা টাইম লাগে আর 5.1 কিলোমিটার যেতেও রাফলি একই টাইমই লাগবে, 100 মিটার এক্সট্রা যাচ্ছিস মাত্র। 5 কিলোমিটার যাওয়ার জন্য যতক্ষণ আগে বাড়ি থেকে বেরোবি, আর 5.1 কিলোমিটার যাওয়ার জন্য অতক্ষণ আগেই বাড়ি থেকে বেরোবি। 5 কিলোমিটার যাওয়ার জন্য যত ভাড়া পকেটে নিয়ে বেরোবি, 5.1 কিলোমিটার জন্য অত ভাড়াই পকেটে নিয়ে বেরোবি। তাহলে অ্যাকচুয়ালি কি প্র্যাকটিক্যালি যায় আসছে যে 5 কিলোমিটার না 5.1 কিলোমিটার, তাতে যায় আসছে না। কিন্তু ধর এমন কোনো কিছুর তোর লেন্থ বের করতে বলেছে, ধর কোন একটা সায়েন্টিফিক, যে কোনো ফিজিক্স প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করবি, ফিজিক্সে যে এক্সপেরিমেন্ট গুলো করবি ওখানে কোন একটা তার আছে, সেই তারের তোকে অ্যাকুরেট লেন্থটা বের করতে বলেছে, যেটা এক্সামে আসছে। তার মানে যখন কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম করছিস, যেখানে হয়তো কোনো একটা লেন্থ অফ ওয়্যার বা এরকম কিছু, বা ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন, এই সমস্ত কিছু মেজার করছিস, যখন ডিস্টেন্স মেজার করছিস না, যখন বেসিক্যালি কোনো কিছু লেন্থ বা ক্রস সেকশন মানে কোনো প্র্যাকটিক্যাল রিলেটেড কাজ করছিস, কোনো একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছিস, মানে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য কোনো একটা রেডি হচ্ছিস, যে তার আছে, ওয়্যার আছে বা কিছু আছে, তার ক্রস সেকশন বের করতে হবে বা তার লেন্থ বের করতে হবে, তখন নিশ্চয়ই ধর তার লেন্থ বের হচ্ছে ফর এক্সাম্পল 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 2.1 সেন্টিমিটার, তখন কি এক না আলাদা? কেউ একজন 2 সেন্টিমিটার বের করেছে, কেউ একজন 2.1 সেন্টিমিটার বের করেছে। নো ডাউট যে 2.1 সেন্টিমিটার বের করেছে সে অনেক বেশি ভালো করে মেজারমেন্টটা করেছে, হ্যাঁ কিনা? তাহলে এক্সাম হলে, প্র্যাকটিক্যাল এক্সাম হলে যখন কোন একটা তারের লেন্থ বের করতে দিয়েছে, তখন আমি বের করলাম, তুই বের করেছিস 2.1 সেন্টিমিটার আর ও বের করেছে 2 সেন্টিমিটার, তাহলে 2.1 সেন্টিমিটারটাকে টিচার বেশি কারেক্ট দেবেন, হ্যাঁ কিনা? এন্ড 2 সেন্টিমিটারকে অতটা কারেক্ট বলবেন না, একটু মার্কস কাটবেন। কিন্তু এইখানে কি ওটা অ্যাপ্লিকেবল হলো? তাহলে মানে এটা কি দাঁড়ালো, ভালো করে এখানটা বুঝে নে। আমি মাসই মেজার করছি, কিন্তু কিসের মাস মেজার করছি তার উপরে ডিপেন্ড করছে আমি কতগুলো ডিজিট ইউজ করছি। যখন ভেজিটেবলের মাস মেজার করছি তখন একটা ডিজিট সাফিসিয়েন্ট, যখন জুয়েলারি মাস মেজার করছি তখন 2টো বা 3টে, যতগুলো ডিজিট সম্ভব দেওয়ার চেষ্টা করছি। একই লেন্থ মেজার করছি, যখন মোটা মোটা ডিস্টেন্স,
আচ্ছা এখান থেকে চাঁদের ডিস্টেন্স কত? এই যে এত কোটি কিলোমিটার, ওটা কি এক্স্যাক্টলি 5 কোটি? 5 কোটি 1 লক্ষ হতে পারে না? 5 কোটি 1 কিলোমিটারও কি হতে পারে না? 1 কিলোমিটারের কম বেশি হতে পারে কি পারে না? তাহলে আমরা কি ওই অতটা স্পেসিফিকেশনে ঢুকছি না? না, তার মানে আমরা কিসের ডিস্টেন্স মেজার করছি তার উপরে ডিপেন্ড করছে আমরা কতগুলো ডিজিটের হেল্প নেব। আমরা যখন রাফলি একটা ডিস্টেন্স কে বলছি তখন আমরা একটা বা দুটো ডিজিটের হেল্প নিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু যখন অনেক প্রিসাইজ কোনো ডিস্টেন্স কে মেজার করছি, প্রিসাইজ কোনো মাস কে মেজার করছি, তখন কিন্তু আমরা অনেক বেশি ডিজিটের হেল্প নিচ্ছি। তো সিগনিফিকেন্ট ডিজিট বলতে কি বোঝা, তাহলে এবার নোট দিয়ে লিখে রাখো, হোয়াট ইজ সিগনিফিকেন্ট ডিজিট। নোট দিয়ে লিখে রাখো যে জিনিসটা কি, বাংলাতে ইংরেজিতে দুটোতেই বলে দিচ্ছি, লিখে রেখে দাও। জিনিসটা হচ্ছে ইংরেজিতে লিখে রেখে দাও, তোর ইংরেজিতে লিখলে বুঝতে অসুবিধা হবে, তাহলে ইংরেজিতেই বলে দেবো একবারে। সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে, লেখো টু এক্সপ্রেস এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, টু এক্সপ্রেস এনি ফিজিক্যাল কোয়ান্টিটি রিয়েলিস্টিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। তোকে আর একবার বাংলা আমি বলে দেবো, ঠিক আছে, একবার বাংলাতেও বুঝিয়ে দেবো জিনিসটা, এখন লিখে রাখ। টু এক্সপ্রেস এনি ফিজিক্যাল কোয়ান্টিটি রিয়েলিস্টিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। রিয়েলিস্টিক্যালি মানে হচ্ছে বাস্তবভাবে, মানে রিয়েলিটি অনুযায়ী, অ্যান্ড প্র্যাকটিক্যালি। টু এক্সপ্রেস এনি ফিজিক্যাল কোয়ান্টিটি রিয়েলিস্টিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি, the number of digits used is known as significant digits. The number of digits used is known as significant digits. Digits used is known as significant digits. Number of digits used is known as significant digit. Significant digits বা significant figure বাংলায় চাইলে একবার লিখে রেখে দে। ব্যবহারিক এবং বাস্তবসম্মতভাবে, ব্যবহারিক এবং বাস্তবসম্মতভাবে কোন ভৌত রাশির মান প্রকাশ করার জন্য, ব্যবহারিক এবং বাস্তবসম্মতভাবে কোন ভৌত রাশির মান প্রকাশ করার জন্য ন্যূনতম যতগুলি ডিজিট প্রয়োজন তাদের বলে সিগনিফিকেন্ট ডিজিটস। ন্যূনতম যতগুলি ডিজিট প্রয়োজন তাকে বলে সিগনিফিকেন্ট ডিজিট। মাথায় ঢুকেছে তো জেনে নি যে ব্যবহারিক ভাবে, আচ্ছা ধর তুই কাল থেকে গিয়ে বলছিস ডিস্টেন্স কত, আমার বাড়ি থেকে কোচিং সেন্টারের ডিস্টেন্স কত না 5.1293 কিলোমিটার। আরে এতগুলো ফালতু ডিজিট কেন বলছি, তাহলে ওটা সিগনিফিকেন্ট ডিজিট হলো না। ক্লিয়ার? তাহলে ব্যবহারিক ভাবে এবং বাস্তবভাবে এক্সপ্রেস করার জন্য যতগুলো ন্যূনতম ডিজিট প্রয়োজন তাকে আমরা বলছি সিগনিফিকেন্ট ডিজিট। তাৎপর্যপূর্ণ সংখ্যা, মানে নাম থেকে বুঝতে পারছিস যে তাৎপর্য আছে, যার গুরুত্ব আছে, ফালতু সংখ্যা বলছি না, ঠিক আছে। আচ্ছা এরকম যদি হয়, দোকানে গেছিস গয়না কিনতে মা বাবার সাথে, দোকানদার বলেছে 10 গ্রাম সোনা আছে, কিন্তু 10 গ্রাম সোনা না 10.2 গ্রাম সোনা আলাদা করে চেক করিস নি, এদিকে দাম দিয়ে এসছিস 10.2 গ্রাম সোনা, আর দোকানদার বলে 10 গ্রাম সোনা নিয়ে চলে এসছিস, তাহলে ঠকে গেলি কিনা? কারণ তুই 10 গ্রাম আর 10.2 গ্রাম দুটাকেই একই ভেবে বসে আছিস। ওখানে কিন্তু দশমিকের পরে দুইটার গুরুত্ব ছিল, কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে বা আলু পটল পেঁয়াজ কেনার ক্ষেত্রে কিন্তু ওই দশমিকের পরের নাম্বারটার অতটা গুরুত্ব নেই। তাহলে ব্যবহারিক ভাবে এবং বাস্তবসম্মত ভাবে কোন একটা ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যতগুলো ডিজিটের হেল্প নিচ্ছি সেটাই হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। ক্লিয়ার? চলো এবার কতগুলো রুল আছে সিগনিফিকেন্ট ডিজিটের। কারা সিগনিফিকেন্ট ডিজিট, তাদের রুল গুলো। রুল নাম্বার 1 থেকে 9 পর্যন্ত সকল ডিজিট হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। 1 থেকে 9 পর্যন্ত সব ডিজিটই হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, রুল নাম্বার 2, যদি কোনো জিরো থাকে, জিরো যে আছে কোথায়, বিটুইন টু নন জিরো। এক্সাম্পল দেখবো,
বিটুইন টু নন জিরো, দুটো নন জিরোর মাঝে যদি কোনো জিরো থাকে তাহলে সেই জিরোটা হবে সিগনিফিকেন্ট, সেই জিরোটার মানে আছে। তো চলো এটার একটা এক্সাম্পল দেখে নি প্রথমে। বল 1.29, এই নাম্বারটাতে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে তাহলে? 1.29 এই নাম্বারে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? কারণ 1 থেকে 9 পর্যন্ত অল ডিজিট সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে 1.29 এখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে 3 সিগনিফিকেন্ট ডিজিট, কারেক্ট? আচ্ছা পরেরটা বলছি, বল 0.307, এখানে মাঝের জিরোটা, দুদিকে দুটো নন জিরোর মাঝে আছে, হ্যাঁ কি না? এই মাঝের জিরোটা এদিকেও নন জিরো 3, ওদিকেও নন জিরো 7, তাহলে দুই দিকে দুটো নন জিরোর মাঝে একটা জিরো আছে, এই জিরোর সিগনিফিকেন্ট কি ইনসিগনিফিকেন্ট? এই মাঝের জিরোটা, কারণ কি বলছি, জিরো বিটুইন টু নন জিরো, দুদিকে দুটো নন জিরো তাদের মাঝখানে জিরো, এই জিরোটা সিগনিফিকেন্ট। তাহলে বল এইখানে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? একটা, দুটো, তিনটে, 3 সিগনিফিকেন্ট ডিজিট, তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে আছে। ক্লিয়ার হয়েছে শুভম? আমাকে বল বুদ্ধি করে এই জিরোটা কেন সিগনিফিকেন্ট, ক্লিয়ার তো? এই জিরোটা কেন তাৎপর্যপূর্ণ, এই জিরোটা কেন সিগনিফিকেন্ট? কারণ দুই দিকে দুটো নন জিরো, তার মাঝখানে জিরোটা আছে, এই জিরোটাকে সিগনিফিকেন্ট, কারণ এর একদিকে নন জিরো আছে, অন্যদিকে কি নন জিরো আছে, এটা সিগনিফিকেন্ট নয়, তাই এই জিরোটা লেখা না লেখা সমান বেসিক্যালি, ঠিক আছে? তাই এই তিনটে ডিজিটই হচ্ছে সিগনিফিকেন্ট, এই জিরোটা সিগনিফিকেন্ট নয়। ক্লিয়ার? 3 নাম্বার রুল, ডেসিমাল পয়েন্টের পরে একদম যে শেষের জিরোটা হবে, এন্ড জিরো আফটার ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট মানে দশমিক বিন্দু, তারপরে একদম শেষের যে জিরোটা থাকবে সেই জিরোটা সিগনিফিকেন্ট ডিজিট। দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল, দশমিক বিন্দুর পরে একদম শেষে যে জিরোটা থাকবে, যেটাকে আমরা ইউজুয়ালি ম্যাথমেটিক্যালি সিগনিফিকেন্ট ধরি না, উদাহরণটা দেখ ভালো করে। এন্ড জিরো একদম শেষের জিরো কোথায়? ডেসিমাল পয়েন্টের পরে। ভালো করে এক্সাম্পলটা ফলো করার চেষ্টা করবে, এই এক্সাম্পলটা 1.270, 1.270, এখানে বল 1 সিগনিফিকেন্ট ডিজিট হ্যাঁ কিনা? কারণ এই তো প্রথমে লিখে দিয়েছি। 2 সিগনিফিকেন্ট ডিজিট, 7 সিগনিফিকেন্ট ডিজিট। কথা হচ্ছে এই জিরোটাকে দুটো নন জিরোর মাঝখানে, তাহলে অ্যাপারেন্টলি রুল নাম্বার 2 অনুযায়ী এই জিরোটা সিগনিফিকেন্ট নয়, কারণ দুই দিকে নন জিরো নেই, লেফটে 7 আছে নন জিরো, রাইটে তো কিছু নেই। আচ্ছা অঙ্কের নিয়মে তুই বল এটাকেই তুই 1.27 লিখে থাকিস, হ্যাঁ কিনা? কিন্তু 1.27 আর 1.27 সেম নয়, এই জিরোটা সিগনিফিকেন্ট। রুলটা কি বলছে দেখ, এন্ড জিরো একদম শেষের জিরো আফটার দশমিক বিন্দু, দশমিক বিন্দুর পরে একদম শেষের যে জিরো ওটা সিগনিফিকেন্ট, ওটাকে উড়িয়ে দেওয়া যাবে না। অর্থাৎ দশমিক বিন্দুর পরে একদম শেষের জিরো এটা সিগনিফিকেন্ট, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এই জিরোটা থাকার মানে যা, আর না থাকার মানে সেম নয়। তাহলে এতদিন কি অঙ্কে ভুল করতিস? বল। সে তো চলতে থাকলো, তাহলে এইটার ওইটা একই কি একই না? আমার কোয়েশ্চেন সিম্পল, এখন জানলি নয়, বাট অঙ্ক যখন করিস এটার সঙ্গে কিছু অ্যাড করা, ওটার সঙ্গে কিছু অ্যাড করা, তো ওইটার কি অ্যাড করে দিবি না? তাহলে এতদিন কি অঙ্ক ভুল করে করতিস সেটাই জানতে চাইছি। তো অঙ্কতে একটা পয়েন্ট কনসিডার করা হতো না, সেটা দেখিয়ে দিচ্ছি। ম্যাথামেটিক্যালি দেখতে গেলে ঠিক, কিন্তু এর একটা প্র্যাকটিক্যাল সেন্স আছে, এটার মানেটা হয়ে যাচ্ছে ভুল। অঙ্কতেই প্র্যাকটিক্যাল সেন্সটাকে ধরে না, খালি যোগটা করে, তাই ম্যাথামেটিক্যালি ঠিক, যোগটা ঠিক, কিন্তু সেন্সটা ভুল হয়ে যায়। অঙ্কের নিয়মে লিখতে গেলে এই দুটো এক নয়। কেন এক নয় ভালো করে বোঝার চেষ্টা করবি। এই দুটো আমরা বললাম সেম নয়, ভালো করে দেখে বল। 1.270 আর 1.27 এই দুটো নাম্বার আছে তো, বল 1.27 এর ঠিক আগের ডিজিটটা যদি ভাবি কত হওয়া উচিত? এই 1.27 এর ঠিক আগের ডিজিট মানে আগের নাম্বারটা 1.26 হওয়া উচিত, আর ঠিক পরেরটা কত হওয়া উচিত? এই 27 তো আছে, পরেরটা। তার মানে আমরা বলতে পারি 1.26 আর 1.28 এর মাঝের যে কোনো একটা ভ্যালু হচ্ছে 1.27, একই না? 1.26 আর 28 তার মাঝের যে কোনো একটা ভ্যালু
এখানে এবার দেখ ভালো করে, এর আগের ডিজিটটা কত? ভেরি গুড, 269 কিন্তু এইখানে 26 মানে 260, হ্যাঁ কি না? এখানে 260 না 269, আর পরেরটা কত? 28 না 271? তাহলে বুদ্ধি করে বল কোন মেজারমেন্টটা একদম বেশি ভালো মেজারমেন্ট হয়েছে, ন্যারো মেজারমেন্ট কোনটা? 269 আর 271 এর মাঝের একটা মেজারমেন্ট, আর 26 আর 28 তার মাঝের মেজারমেন্ট। 26 আর 28 তার মাঝের যে কোনো ভ্যালু হচ্ছে 27, কিন্তু 269 আর 271 তার মাঝের যে কোনো ভ্যালু হচ্ছে 270। কোন মেজারমেন্টটা বেশি ভালো? যত ন্যারো করতে পারছি মেজারমেন্ট তত বেশি ভালো না? এইখান থেকে এইখানের মাঝে যে কোনো একটা নাম্বার, আরে এটা তো একটু মানে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, মানে অতটা ভালো মেজারমেন্ট হলো না। এইটুকু জায়গার মাঝখানে কোনো একটা নাম্বারকে মিন করছি, সেটা বেশি ভালো হলো কিনা মেজারমেন্ট। তো দুটো সেন্সটা কোথায় পার্থক্য ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু বেসিক্যালি যদি তিনটা ডিজিটে নিয়ে আসি, বল এটা 260 আর 280 এর মাঝের নাম্বারকে বোঝাচ্ছে, হ্যাঁ কি না? এটা কত? 260 আর 280, 20 রেঞ্জ, তার মাঝখানে কোনো একটাকে র্যান্ডমলি বোঝাচ্ছে 270 বলে। আর এখানে 270 মানে 269 আর 271, তার মাঝের একটা জিনিসকে বোঝাচ্ছে 270 বলে। তাহলে কোন মেজারমেন্টটা বেশি অ্যাকিউরেট? তাই জিরোটা ইম্পর্টেন্স কিনা, এই জিরোটার জন্য যেটা পসিবল হলো না। তাহলে এখানেও 270 বুঝিয়েছি, এখানেও 270 বুঝিয়েছি, এখানে বুঝিয়েছি 260 থেকে 280 এর মাঝে যে কোনো একটা, এখানে বুঝিয়েছি 269 থেকে 271, অনেক ন্যারো করে তারপরে বুঝেছি ওই ওই ঠিক নির্দিষ্ট জায়গাতে। তো এখানে অনেক বেশি নির্দিষ্ট হতে পারছি, রাইট? তাই এই জিরোটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট নয়? মাথায় ঢুকেছে? চলো পরেরটা যাচ্ছি, রুল নাম্বার 4 চেঞ্জ করেছি, লিখে নাও লিখে নাও। ক্লিয়ার হয়েছে তো? সব পুরো পয়েন্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো? ভেরি গুড। লিখেছিস? উদাহরণগুলো লিখে নিবি ভালো করে, উদাহরণগুলো ক্লিয়ার পুরোপুরি মাথায় ঢুকেছে সবটা? উদাহরণগুলো লিখে নে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে এখানে হচ্ছে লিখে রাখবি, এখানে হচ্ছে ওয়াইড রেঞ্জ, মানে অনেকটা রেঞ্জ, তার মাঝখানে কোন একটা নাম্বারকে বোঝাচ্ছি। আর এখানে হচ্ছে ন্যারো রেঞ্জ, সংকীর্ণ একটা রেঞ্জ, তার মধ্যে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছি, মানে এই নাম্বারটা অনেক বেশি নির্দিষ্ট বা স্পেসিফিক, আর এই নাম্বারটা অতটাও নির্দিষ্ট নয়, এর নির্দিষ্টতা কম। ঠিক আছে, এটা হচ্ছে কম নির্দিষ্ট। ওই নাম্বারটা, ওই মেজারমেন্টটা দুটোই একই ভ্যালু, দুটোই 1.270, কিন্তু ওই নাম্বারটা হচ্ছে অনেক বেশি, অনেক কম নির্দিষ্ট, এই নাম্বারটা হচ্ছে অনেক বেশি নির্দিষ্ট বা স্পেসিফিক। তাই এই জিরোটার জন্য সেটা পসিবল হচ্ছে, তার মানে এই জিরোটা সিগনিফিকেন্ট। যদি এই জিরোটা সিগনিফিকেন্ট হয় তাহলে বল এই নাম্বারটাতে তাহলে ফাইনালি কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? চারটে, 1 2 7 আর 0, চারটে সিগনিফিকেন্ট ডিজিট আছে। এই জিরো লোকেশন কোথায়? পয়েন্টের পরে একদম লাস্ট জিরো, তাই তো? রুলটাও সেটাই বলছে, পয়েন্টের পরে একদম লাস্ট জিরো হলে সেটা সিগনিফিকেন্ট জিরো হবে, রুলটাও সেটাই বলছে আমাদের, রাইট? চল চেঞ্জ করছি। নেক্সট যেটা কিনা আমাদের আপাতত লাস্ট, সেটা হচ্ছে এমন কোন জিরো যে জিরোটা না লিখলেও চলে, কারণ তাকে 10 টু দি পাওয়ার সামথিং এইভাবে এক্সপ্রেস করে দেওয়া যায়, সেই জিরো গুলো হচ্ছে ইনসিগনিফিকেন্ট, তাদের লেখা না লেখার সমান। উদাহরণ দিয়ে বলি, এমন কোন জিরো যে জিরোটা না লিখলেও চলে, যে জিরোটা খালি ডেসিমেল পয়েন্টের লোকেশনটাকে মিন করে, তাকে 10 টু দি পাওয়ার সামথিং লিখে আরামসে ওই জিরো গুলোকে সরিয়ে দেওয়া যায়, তখন তাকে বলি আমরা ইনসিগনিফিকেন্ট, ওই জিরোর কোনো দাম নেই। ফর এক্সাম্পল বল 12700, এইখানে যে লাস্টের যে দুটো জিরো আছে, আচ্ছা আগেরটার সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিই। আগেরটা তো বল এই জিরোটা লাস্টে ছিল, হ্যাঁ কি না? কিন্তু এটা পয়েন্টের পরে লাস্টের জিরো। আচ্ছা এখানেও বল লাস্টে দুটো জিরো আছে, লাস্টে জিরো আছে, কিন্তু এটা কি পয়েন্টের পরে লাস্টের জিরো না পয়েন্টের আগেই? তাহলে আগেরটার সঙ্গে এটা কিন্তু পার্থক্য। আচ্ছা বল এবার এই জিরো দুটো যদি না লিখতে চাই, তাহলে আমি এরকম করে লিখতে পারি কি পারি না?
তো এই জিরো দুটো আমার প্রয়োজন পড়লো না, 10 টু দি পাওয়ার সামথিং ফর্মে আমি জিরো দুটোকে সরিয়ে দিতে পারলাম, তাহলে ওই জিরো দুটো ইনসিগনিফিকেন্ট। তাহলে এই নাম্বারটাতে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? 1 2 আর 7, তিনটে ডিজিট আছে, তাহলে এখানে বলবো আমরা 3 সিগনিফিকেন্ট ডিজিট, তিনটে সিগনিফিকেন্ট ডিজিটস আছে। আচ্ছা তাহলে পরেরটা বল, এটা বল 0.003070 কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? এই দুটো কি সিগনিফিকেন্ট? এই প্রথম জিরো গুলো কি সিগনিফিকেন্ট? এই প্রথম না, পয়েন্টের পরে, পয়েন্টের আগেটা তো এমনি ইনসিগনিফিকেন্ট, ছেড়ে দিলে লেখা না লেখা সমান। পয়েন্টের পরে দুটো জিরো সিগনিফিকেন্ট কি নয়? কেন এরকম? দুটোই ইনসিগনিফিকেন্ট, কেন ভালো করে দেখ, এটাকে আরামসে সরিয়ে দিতে পারি 10 টু দি পাওয়ার ফর্মে। একশো দিয়ে ভাগ করে দে, 100 দিয়ে ভাগ করে দেওয়া মানেই তো সরিয়ে দেওয়া হলো না। তাহলে এই দুটো জিরো প্রয়োজনই নেই, আমরা 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ওই দুটো জিরো উড়ে যায়, এমনি দেখতে লাগে না। তাহলে এই দুটো জিরো কি সিগনিফিকেন্ট কি ইনসিগনিফিকেন্ট? কিন্তু এই মাঝে জিরোটা বল সিগনিফিকেন্ট কি ইনসিগনিফিকেন্ট? কারণ দুদিকে দুটো নন জিরো, তার মাঝে জিরো। আর লাস্টের জিরোটা বল সিগনিফিকেন্ট কি ইনসিগনিফিকেন্ট? কারণ পয়েন্টের পরে লাস্টের জিরো সিগনিফিকেন্ট। তাহলে এখানে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট দাঁড়ালো? এই চারটে হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট, তাই তো? 4 সিগনিফিকেন্ট ডিজিট। ক্লিয়ার সিগনিফিকেন্ট ডিজিটের ব্যাপারে? হেডিং দেবে পারে রুল ফর ক্যালকুলেশনস। এখন তো দেখলাম সিগনিফিকেন্ট ডিজিট কোনগুলো সেইগুলো দেখলাম, এবারে আমরা দেখব যে সিগনিফিকেন্ট ডিজিটকে ইউজ করে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই রুলগুলো এক্স্যাক্টলি কেমন করে হওয়া উচিত। হেডিং দেবে রুল ফর ক্যালকুলেশন বা রুলস ফর ক্যালকুলেশন। বলো ক্লিয়ার? রুল ফর ক্যালকুলেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ করব এই সিগনিফিকেন্ট ডিজিট কি ইউজ করে, তার জন্য রুল। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। যোগ আর বিয়োগের একই রকম রুল, গুণ আর ভাগের একই রকম রুল। ঠিক আছে, তো আমরা শুরু করছি রুলস ফর ক্যালকুলেশন। তো যোগ আর বিয়োগের একই রকম রুল, যে কোনো একটা ধরছি, অ্যাডিশনকে নিচ্ছি, সাবট্রাকশনও তোরা নিজেরা করবি, আমি দেখাচ্ছি এখানে অ্যাডিশনটা। সো ধর 5.32 আর 2.1 এদেরকে অ্যাড করতে বলা হয়েছে। ঠিক আছে, 5.32 ভালো করে শুনবি রুলটা কি বলছি। 5.32 এখানে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? 5.32 তে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? তিনটে, কারণ নন 1 to 9 তো সবাই তো সিগনিফিকেন্ট না, তো 5 সিগনিফিকেন্ট, 3 ও সিগনিফিকেন্ট, 2 ও সিগনিফিকেন্ট। তাহলে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো আছে? তিনটে। 2.1 এর টোটাল সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? দুটো। এবারে বল 5.32 তে পয়েন্টের পরে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? দ্যাট ইজ 3 আর 2। 2.1 এ পয়েন্টের পরে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? একটা। তাহলে অ্যাডিশন সাবট্রাকশনের সময় খালি পয়েন্টের পরেরটাকেই দেখতে হবে। তাই আমরা পয়েন্টের পরে লিখতে পারি 2 সিগনিফিকেন্ট ডিজিট আছে, দশমিক বিন্দুর পরে আফটার ডেসিমাল পয়েন্ট। দশমিক বিন্দুর পরে দুটো সিগনিফিকেন্ট ডিজিট আছে, এখানে দশমিক বিন্দুর পরে একটা সিগনিফিকেন্ট ডিজিট আছে আফটার ডেসিমাল পয়েন্ট। তাহলে রুলটা কি থাকবে? যেটাতে কম সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট আছে আনসারটা সেখানেই আটকে যাবে। অর্থাৎ এর অ্যাডিশনটা প্রথমে নরমালি করে নি, এখানে 2 আসবে হ্যাঁ কিনা? আচ্ছা প্রথমে বুদ্ধি করে বল আমাকে কেউ, এই 2.1 আর 2.10 ম্যাথমেটিক্যালি সেম কিন্তু তার সিগনিফিকেন্স সেম না। 2.1 মানে 2.0 আর 2.2 তার মাঝখানে, আর 2.10 মানে 2.09 আর 2.11 তার মাঝখানে। তার মানে এখানে জিরো কিন্তু আমরা বসাবো না, যদিও তার ম্যাথমেটিক্যালি মানে একই দাঁড়ায় কিন্তু তার সিগনিফিকেন্স আলাদা থাকে। অ্যাড করছি 2, 3 আর 1 এ 4, 5 আর 2 তে 7, 7.42 এসছে। আনসার কিন্তু 7.42 লেখা যাবে না। আনসার কত হবে? মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট কোনটাই আছে?
2.1 এ কটা সিগনিফিকেন্ট ডিজিট আছে পয়েন্টের পরে? সবটাই পয়েন্টের পরে চলছে। পয়েন্টের পরে কটা সিগনিফিকেন্ট ডিজিট আছে? যেটা কিনা কম। প্রথমটাতে আছে পয়েন্টের পরে দুটো সিগনিফিকেন্ট ডিজিট, পরেরটা আছে পয়েন্টের পরে একটা সিগনিফিকেন্ট ডিজিট। কম সিগনিফিকেন্ট ডিজিট পয়েন্টের পরে কোনটাই আছে? পরেরটায়। আনসার কম সিগনিফিকেন্ট ডিজিটকে ফলো করবে, মানে পয়েন্টের পরে একটা ডিজিট এখানেই আনসার আটকে যাবে, পরেরটা আনসারে আসবে না। এবারে এই যে পরের ডিজিটটা কত 2, ওটা কি মোর দ্যান 5 না লেস দ্যান 5? লেস দ্যান 5 হলে রাউন্ড অফ হবে না, রাউন্ড অফ হয়েও এটা 4 থেকে যাবে, অর্থাৎ ফাইনাল আনসার দাঁড়াবে 7.4। তুমি এখানে 7.42 লিখে দিলে তোমার মার্কস কেটে নেবে, কারণ ম্যাথমেটিক্সে আমরা এখানে 0 ধরে নিই, তাই আমরা 7.42 লিখি, বাট প্র্যাকটিক্যাল সেন্সে এটার আনসার 7.4। পরে 2টা লেস দ্যান 5 না মোর দ্যান 5? মানে রাউন্ড অফ করা যাকে বলে অ্যাপ্রক্সিমেশন বা আসন্ন মান। রাউন্ড অফ জানিস তো, 5 এর বেশি থাকলে 1 অ্যাড হয়ে যায়, 5 এর কম থাকলে 1 অ্যাড হয় না। তাহলে রাউন্ড অফ এর রুলটা হচ্ছে যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে +1 হয়ে যাবে, আর যদি লেস দ্যান ইকুয়াল টু 5 হয় তাহলে কোনো কিছুই অ্যাড হবে না, 0 অ্যাড হবে। তাহলে বল এই 2টা তো লিখবো না, কিন্তু 2টা লেস দ্যান 5, তার মানে এই 4 এর সঙ্গে 0 অ্যাড হলো, দ্যাট ইজ 7.4 রয়ে গেল। আনসার ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এই সেম রুলটা ফলো হবে সাবট্রাকশনের জন্য। তো তোমরা এখন আমাকে কি করবে, এই দুটো ডিজিট কি ইউজ করি, সাবট্রাকশন করে ফাইনাল আনসার বলো। বিয়োগ করতে সেম ইউজ হবে। সো নাও 5.32 আর 2.1 বিয়োগ করে এবং বিয়োগ করে ফাইনাল আনসার বলবে উইথ সিগনিফিকেন্ট ডিজিট। কি আসছে এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি জানতে চাইছি না, সিগনিফিকেন্ট ডিজিট সেন্সে কি আসছে সেটা বলতে চাইছি, সেটা জানতে চাইছি। কত আসছে বলো আনসার? আনসার ফাইনাল আনসার কত আসছে? প্রথমে নরমালি করে নাও কত আসছে, তারপর আমাকে বলো ফাইনাল কত। থ্রি পয়েন্ট টু বলছে, তুমি বলো 3.2। তাহলে এখানে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? একটা না, যেটা কিনা মিনিমাম, তাই তো? পয়েন্টের পরে একটা ডিজিট, তাহলে আনসার পয়েন্টের পরে একটা ডিজিট এখানে আটকে যাবে। পরের নাম্বারটা দেখবো রাউন্ড অফ এর জন্য, এটা লেস দ্যান 5, তাই এখানে 0 অ্যাড হবে, দ্যাট ইজ 3.2 ফাইনাল আনসার। আমাদের ঢুকেছে? অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে কোনো ডাউট আছে? ওই যে লেস দ্যান ইকুয়াল টু 5 থাকলেও 0 অ্যাড হচ্ছে, আর গ্রেটার দ্যান 5 হলে 1 অ্যাড হবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বল? আচ্ছা, চলে আসছে এবার আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন। রুলটা মোটামুটি সেম, শুধু বল অ্যাডিশন সাবট্রাকশনে আমরা কি টোটাল সিগনিফিকেন্ট ডিজিটটা দেখছিলাম না পয়েন্টের পরে কটা আছে দেখছিলাম? মাল্টিপ্লিকেশন ডিভিশনে হচ্ছে টোটালটা দেখতে হবে। এখানে বল পয়েন্টের পরে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট সেটা দেখছিলাম না, মাল্টিপ্লিকেশন ডিভিশনে টোটালটা দেখতে হবে। টোটালটা যেখানে মিনিমাম, আনসার সেখানেই রেস্ট্রিক্ট হয়ে যাবে। চলো তাহলে যাই, পরেরটা যাবো, চেঞ্জ করবো, চেঞ্জ করছি। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। স্যার ক্লাস 11 উঠে যোগ বিয়োগ শেখাচ্ছেন শেষ পর্যন্ত? ক্লাস 11 এ ক্লাস করছি না 1 এ ক্লাস করছি বুঝতে পারছি, তাই তো? স্যার শেষ পর্যন্ত যোগ বিয়োগ করতে হচ্ছে। চল মাল্টিপ্লিকেশনের রুলটাতে টোটালটা দেখতে হবে। সো একটা নাম্বার নিনি 5.25, একটা নাম্বার নিয়ে নিচ্ছি 1.2, মাল্টিপ্লাই করছি। টোটালের রেসপেক্টে বল এখানে কতগুলো তাহলে সিগনিফিকেন্ট ডিজিট আছে? 3 সিগনিফিকেন্ট ডিজিট। টোটাল কি এখন কিন্তু পয়েন্টের পরে দেখবো না, পরেরটা কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? দুটো সিগনিফিকেন্ট ডিজিট। শুভম ক্লিয়ার তো? দুটো সিগনিফিকেন্ট ডিজিট। এবার এই গুণটা করে ফেল। এটাই আসছে আনসার, দেখ 6.300। নরমালি গুণটা করলে এটাই আনসার আসছে 6.300। চেক করে বলে একটু এটাই আনসার এসছে কিনা। এটাই এসছে। আচ্ছা, এবার বল মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো আছে? দুটো। মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো আছে? তাহলে আনসার কোথায় রেস্ট্রিক্ট হবে?
দুটো ডিজিটের পরে আনসার রেস্ট্রিক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা টোটালটা করছি না। টোটালটা ধরে করছি, এখানে টোটাল আছে 3টে, এখানে টোটাল আছে 2টো, তাহলে দুটো ডিজিট মানে 6.3, এখানে আনসার রেস্ট্রিক্ট হবে। পরেরটা বল, মোর দ্যান 5 লেস দ্যান 5, লেস দ্যান 5, সো 6.3 অ্যাজ ইট ইজ থেকে যাবে। ক্লিয়ার? মাল মাথায় ঢুকলো কিনা? তাহলে একটা কাজ কর, এই ভাগটাও করে দে, দিয়ে বল কত হবে। আমি তোকে ক্যালকুলেটর কি বলছে দেখিয়ে দিচ্ছি, মানে ক্যালকুলেটর ছাড়া করতে পারা যাবে? হ্যাঁ করো করো, যা পারো করো, দিয়ে রাফলি করো, নিজেরা ক্যালকুলেট করো, দিয়ে বলো কত আসছে। যে ফাইনাল আনসার বলবে, ক্যালকুলেটর ছাড়া করো, দেখো এইটা আসবে, তারপরে ফাইনাল আনসার বলবে কত হবে ফাইনাল আনসার। কত হচ্ছে বলো, ভাগটা করে বলো ফাইনাল আনসার কত আসে, তারপরে বলো যে আমরা সিগনিফিকেন্ট ডিজিটের রুল অ্যাপ্লাই করলে কি আনসার পাবো। যদি আমরা সিগনিফিকেন্ট ডিজিটের রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি আনসার পাবো সেটা বলো এবার। কত এলো? 4.375 আসছে, লিখে রাখ 4.375। এরকম ক্যালকুলেশন করলে আর যেই হয়েছে আর কি, তোর তাড়াতাড়ি চালাতে হবে তো এই ক্যালকুলেশন গুলো একটু, এগুলো তো বেসিক অ্যারিথমেটিক, তো ক্লাস 1 এর লেভেলে ফিরে যাচ্ছিস আমার মনে হচ্ছে। সো 4.375 ক্লিয়ার? তাহলে 4.375 এর অ্যাকচুয়াল আনসার তাহলে কত হবে? 43। আনসার বল এখানে কতগুলো? 4.4 হবে, ভেরি গুড। এখানে বল কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? দুটো, তাই তো? তো আনসার দুটোটাই মিনিমাম, ওখানে রেস্ট্রিক্ট হবে মানে এখানে রেস্ট্রিক্ট হবে, হ্যাঁ কি না? পরের ডিজিটটা গ্রেটার দ্যান 5, সো +1 হয়ে যাবে, 4.4 ফাইনাল আনসার। পরের ডিজিটটা গ্রেটার দ্যান 5 +1 হয়ে যাবে রাউন্ড অফ এর রুল অনুযায়ী, এন্ড 4.4 উইল বি আওয়ার ফাইনাল আনসার। ক্লিয়ার? পুরো একদম মাথায় ঢুকেছে, প্রপারলি ক্লিয়ার? রুল গুলো ম্যাথমেটিক্স এর পার্টটা পুরো ক্লিয়ার? হেডিং দাও ডাল্টনস অ্যাটমিক থিওরি, এটা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। এতক্ষণ আমরা একটু ক্যালকুলেশনস গুলো কেমন করে করতে হবে কেমিস্ট্রি বা ফিজিক্সে, এই রুল গুলো ফলো করতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে পয়েন্টের পরে দুটো দিয়ে কাজ করতে হবে, যেটা মিনিমাম থাকবে। পয়েন্টের পরে দুটো বা কটা না, যেটা মিনিমাম সেটা নিয়ে কাজ করতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে পয়েন্টের পরেরটাকে নিয়ে, ফাইনাল আনসারটাও পয়েন্টের পরেই ডিসাইড হবে। আর গুণ আর ভাগের ক্ষেত্রে টোটালটাকে নিয়ে, টোটাল কতগুলো। ধর ফর এক্সাম্পল ধর এমন একটা গুণ হয়েছে যে গুণের রেজাল্ট এসছে 63.75, কথার কথা বলছি, রেজাল্ট এটা গুণটার রেজাল্ট, গুণ ফলটা হচ্ছে 63.75। দেখছিস দুটো সিগনিফিকেন্ট ডিজিটটা মিনিমাম আছে, হয়তো 3টে সিগনিফিকেন্ট ডিজিটও আছে আর দুটো সিগনিফিকেন্ট ডিজিটও আছে, ঠিক আছে? তাহলে মিনিমামটা কোনটা? দুটো সিগনিফিকেন্ট ডিজিট। আনসার তাহলে কোথায় রেস্ট্রিক্ট হওয়ার কথা? এইখানেই রেস্ট্রিক্ট হয়ে যাবে, দুটো সিগনিফিকেন্ট ডিজিটেই আনসার রেস্ট্রিক্ট হয়ে যাবে। পরের নাম্বারটা 64 হবে ফাইনাল আনসার, ঠিক আছে? গুণ করে হয়তো হচ্ছে 63.75, কিন্তু যদি টোটাল দুটো সিগনিফিকেন্ট ডিজিট থেকে থাকে যেটা কিনা মিনিমাম, অন্যটা যেটা আছে সেটা বেশি আছে, 4টে আছে, 5টা আছে, কিছু আছে, 3টে আছে, বাট মিনিমামটা দুটো আছে, তাহলে দুইজনের পরে আনসার রেস্ট্রিক্ট হবে, পয়েন্টের পরে কিছু লিখবোই না। মিনিমাম যতগুলো সিগনিফিকেন্ট ডিজিট, ধর পরে একটা আনসার হচ্ছে 63.792150, এত বড় একটা নাম্বার এসছে, কিন্তু যাদেরকে গুণ করেছি তাদের মধ্যে মিনিমামটা হয়তো দুটো ছিল, একদম। ওকে, তো যখন ধর কোশ্চেনে কেমন কোশ্চেন আসতে পারে, ধর এরকম বলতেই পারে, ধর একটা জেনারেল ভাগ দিয়েছে, মানে নর্মাল অঙ্কের ভাগ তো দেবে না, বলবে কোন একটা সাবস্টেন্সের মাস এত, ভলিউম এত, ডেনসিটি কত বলে দাও। ডেনসিটি কি করে বেরোয়? মাস বাই ভলিউম করলে ডেনসিটি বেরোবে, ভর বাই ঘনত্ব করলে ডেনসিটি, ভর বাই আয়তন করলে ডেনসিটি বেরোবে।
তাহলে ভর বাই আয়তন করছি মানে ওখানে কি করছি, ভাগই করছি, হ্যাঁ কি না? ওই ভাগটা ওই ভরের আর আয়তনের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো অনুযায়ী এই সিগনিফিকেন্ট ডিজিটের রুলটা মেনে করতে হবে। ডাইরেক্টলি তোকে অঙ্ক দিয়ে বলবে না এখানে কত আনসার হয়, গুণ করে দাও, ভাগ করে দাও, কিন্তু একটা প্রবলেম দেবে, যে প্রবলেমটাতে বলে দিল যে আলোর গতিবেগ এত কিলো এত, তাহলে এই সময় আলো কত ডিস্টেন্স যাবে, তাহলে ওখানে গুণই করতে হবে, কি না? ওই গুণটা ওই ভ্যালুগুলোতে সিগনিফিকেন্ট ডিজিটের রুলটা মেনে গুণটা বার করতে হবে। পরে পরে দেখবো মোলারিটি, নর্মালিটি, এরকম অনেকগুলো টার্মস আছে যেখানে প্রচুর ভাগ করতে হবে। এই ভাগগুলো যখন করতে হবে তখন সিগনিফিকেন্ট ডিজিটের রুলটা মেনে করতে হবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? চলো শুরু করছি আমরা ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টন অ্যাটমিক্স থিওরি। ডাল্টন 1803 তে, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রিটা শুরু হচ্ছে। অ্যারাউন্ড 1803 সালে ডাল্টন প্রপোজ করেছিলেন পরমাণু বলে কোন একটা পার্টিকেলের কথা, কোন একটা কণার কথা, এবং তার ব্যাপারে কতগুলো আইডিয়া দিয়েছিলেন। যে আইডিয়াগুলোর মধ্যে ম্যাক্সিমাম আইডিয়া এখন ভুল প্রমাণিত হয়েছে, খালি একটাই আইডিয়া যেটা এখনো অব্দি ঠিক প্রমাণিত হয়ে আছে। তো বাকি ডাল্টনের পরমাণুর মধ্যে সবটাই ভুল প্রমাণিত হয়ে গেছে, শুধু একটা আইডিয়া এখনো পর্যন্ত ঠিক। তো আমরা আইডিয়াগুলো দেখবো ডাল্টন পরমাণুবাদে কি কি বলেছিলেন অ্যাবাউট পরমাণুর ব্যাপারে। নাম্বার 1, পরমাণু হচ্ছে, যার বাংলায় লিখতে ইচ্ছে সে বাংলায় লিখো, যার ইংরেজিতে লিখতে ইচ্ছে ইংরেজিতে লিখো। আমি দুটোই বলে দিচ্ছি, লিখছি এখানে। আমি কিসে লিখলে সুবিধা হয় বল? তোর ইংরেজি বুঝতে অসুবিধা হবে খুব একটা, বাংলাতে বলবো, তুই খাতায় নিজের খাতায় বাংলায় লিখবি, নিজের, যাতে তোর বাড়িতে গিয়ে ইয়ে থাকে, নিজের খাতায় তুই এখন বাংলায় লিখবি, ঠিক আছে? আর এখানে আমি ইংলিশে লাগছি, যাতে ট্যালি করে নিতে পারিস পরে। তো পরমাণু, পরমাণুটা কি? পরমাণু হচ্ছে স্মলেস্ট পার্টিকেল বা ক্ষুদ্রতম কণা, পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটাই হচ্ছে পরমাণু। পরমাণু বলতে কি বোঝানো হলো? পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হলো পরমাণু। নাম্বার 2, ওই ক্ষুদ্রতম কণার বৈশিষ্ট্য কেমন? ওই ক্ষুদ্রতম কণার মধ্যে পদার্থের সকল ধর্ম বর্তমান, অর্থাৎ পরমাণুর মধ্যে পদার্থের সকল ধর্ম বর্তমান। পরমাণুর মধ্যে পদার্থের সকল ধর্ম বর্তমান, অল প্রপার্টিজ প্রেজেন্ট আছে। পরমাণুর মধ্যে পদার্থের সকল ধর্ম বর্তমান। কোন একটা পরমাণু, তার মধ্যে ওই পদার্থের সকল ধর্মগুলো বর্তমান। এবং পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। ক্ষুদ্রতম কণা মানে ওর থেকে আর যাওয়া পসিবল না, ওকে আর ভাঙা পসিবল না। যদি আমরা জানি এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, বাট যখন ডাল্টন এটা প্রপোজ করছেন 1803 সালে, তখন বলছেন যে পরমাণু হচ্ছে সব থেকে ছোট কণা, ওর থেকে ছোট আর হওয়া পসিবল নয়। ওই পরমাণু সব থেকে ছোট কণা, ওরাই জুড়ে 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 পদার্থ পুরোপুরি তৈরি করছে। যে কোনো একটা পদার্থ তৈরি হচ্ছে, পরমাণু বলে যে ছোট কণাগুলো আছে তারা জুড়ে জুড়ে গিয়ে তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবং ওই পরমাণুর মধ্যে ওই সম্পূর্ণ পদার্থের যা যা প্রপার্টি আছে, ওই একটা পরমাণুর মধ্যে ওই পুরো পদার্থের সব প্রপার্টি প্রেজেন্ট আছে। অর্থাৎ পরমাণুর মধ্যে ওই পদার্থের সকল প্রপার্টি, সকল ধর্ম বর্তমান আছে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট বলছে, একই যদি পদার্থ হয়, একই পদার্থ, তাদের সমস্ত পরমাণুর ধরন একই রকম। একই পদার্থের সকল পরমাণু একই রকম। একই পদার্থের সকল পরমাণু একই রকম। বিভিন্ন পদার্থের পরমাণুগুলো বিভিন্ন রকম। বিভিন্ন পদার্থের পরমাণুগুলো বিভিন্ন রকম। মানে একই পদার্থের পরমাণুগুলোর ভর, আয়তন সবই একই রকম, বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ভর, আয়তন সেগুলো বিভিন্ন রকম। পরমাণু অবিভাজ্য এবং একে ধ্বংস করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। অর্থাৎ পরমাণু হচ্ছে ইনডিভিজিবল, মানে অবিভাজ্য, এন্ড ধ্বংস করা যায় না, ইনডিস্ট্রাক্টেবল। পরমাণুকে বিভাজিত করা যায় না এবং ধ্বংস করা যায় না। পরমাণু হচ্ছে অবিভাজ্য এবং ওকে ধ্বংস করা যায় না, ইনডিভিজিবল এন্ড ইনডিস্ট্রাক্টেবল। পরমাণু হচ্ছে অবিভাজ্য এবং একে ধ্বংস করা যায় না, বিভাজন করাও যায় না, ধ্বংস করাও যায় না। নেক্সট পয়েন্ট হচ্ছে, পরমাণুটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একক।
পরমাণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একক, ইউনিট অফ কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়ার একক হচ্ছে পরমাণু, দ্যাট ইজ পরমাণুরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একক বা ইউনিট অফ কেমিক্যাল রিয়াকশন। ওকে, আর লাস্ট একটা পয়েন্ট আছে, এর মধ্যে বেশিরভাগ পয়েন্টই বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে। কেন ভুল প্রমাণিত হচ্ছে সেগুলো আমরা ডিসকাস করবো, দিয়ে আজকে চ্যাপ্টারটা শেষ করবো, এই টপিকটাকে শেষ করবো। আগে দেখে নিন ডালটন কি বলেছিল। তাহলে অ্যাটম গুলো হচ্ছে বা পরমাণু হচ্ছে ইউনিট অফ কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ার একক। লাস্ট পয়েন্ট আমাদের সেটা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায়, ইন কেমিক্যাল রিয়াকশন, কোন রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো সবসময় সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে। পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে। Atom react in simple whole number ratio, পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে। কোন রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে। Atoms react in simple whole number ratio, যখন কোন রাসায়নিক বিক্রিয়া হয় তখন সেখানে পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে। চল সবকটার মানে দেখে নি, কোনটায় কোনটায় ভুল আছে সেটাও দেখে নি, একটা একটা করে দেখছি, ঠিক আছে। এটা হেডিং দিয়ে মডার্ন অ্যাটমিক থিওরি, মডার্ন পরমাণুবাদ, যেখানে কিনা ডালটনকে মডিফাই করে কি কি তৈরি করা হলো সেটা বলা হচ্ছে। তো বল প্রথম পয়েন্টটা কি ছিল, দেখবো সেটা ঠিক না ভুল, ভুল হলে মডিফাই করে কি হচ্ছে। প্রথম পয়েন্টটা কি ছিল বল। সো অ্যাটম কি অ্যাকচুয়ালি স্মলেস্ট পার্টিকেল? অ্যাটম তো অ্যাকচুয়ালি স্মলেস্ট পার্টিকেল নয়, কারণ অ্যাটমের থেকেও তো ছোট পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রেজেন্ট আছে। তার মানে প্রথম পয়েন্টটা অ্যাকচুয়ালি ভুল প্রমাণিত হয়েছে। তার লিখে রাখো, পরমাণুর ক্ষুদ্রতম কণা নয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অস্তিত্ব বর্তমান। পরমাণু ক্ষুদ্রতম কণা নয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন প্রেজেন্ট আছে, তাই তো। ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন আর প্রেজেন্ট। এরা ক্ষুদ্রতম কণা নয়, এরা স্মলেস্ট পার্টিকেল নয়, কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন গুলো প্রেজেন্ট আছে। 2 নম্বর পয়েন্ট কি ছিল বল, পরের পয়েন্টটা কি ছিল বল, লিখেছিস তুই? এটা লিখেছিস, পরমাণু ক্ষুদ্রতম কণা নয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রেজেন্ট আছে, বর্তমান আছে। বল, অ্যাটমের মধ্যে সকল প্রপার্টি ম্যাটারের প্রপার্টি, এটা ঠিক, এটা এখন অব্দি ঠিক। অর্থাৎ কোন একটা অ্যাটমের যে প্রপার্টি, সম্পূর্ণ বস্তুটারও একই রকম প্রপার্টি থাকে। সম্পূর্ণ বস্তুর যা প্রপার্টি, অ্যাটমের প্রপার্টি একই রকম থাকে, ধর্ম একই রকম থাকে। বর্তমান, পরমাণুর মধ্যে তার পদার্থের সকল ধর্ম বর্তমান থাকে, ঠিক। তারপর এটা বল, 3 নম্বর পয়েন্ট কি আছে, একই পদার্থের সকল পরমাণু একই রকম, মানে সেম সাবস্টেন্স হলে তাদের অ্যাটম গুলো নাকি সেম হবে। এটা ভুল। কি হয় ভুল বলতো, একই পদার্থ মানে ধর অক্সিজেন, অক্সিজেন গ্যাস, তার সব অ্যাটম গুলোই অক্সিজেন অ্যাটম একই রকম হবে কি হবে? তাহলে ভুল কেন বললি? ধর অক্সিজেন গ্যাস, তার মধ্যে তো অক্সিজেন অ্যাটম আছে, ওই অক্সিজেন অ্যাটম গুলো সবগুলোই একই রকম হবে না ডিফারেন্ট রকম হবে? কেন? সবই তো অক্সিজেন অ্যাটম। তাহলে যদি সবই অক্সিজেন অ্যাটম হয়, তাদের সব পরমাণুগুলো একই রকমই হওয়ার কথা না? তাহলে হবে কি হবে না? ওইটা ভুল কি ভুল না? 3 নম্বর পয়েন্টটা বলছে একই পদার্থ হলে তাদের সকল পরমাণু একই রকম হবে। ঠিকই মনে হচ্ছে, শুধু আইসোটোপদের জন্য ভুল। আইসোটোপ কারা মনে আছে? তো চলো দেখা যাক আইসোটোপদের জন্য কি হয়। আইসোটোপ, আইসোটোপ হচ্ছে যাদের কি সেম বল, পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার সেম। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার, এইটা সেম। পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার সেম, আর ভর সংখ্যা বা মাস নাম্বার ডিফারেন্ট। এরা হচ্ছে আইসোটোপ। কি সেম? পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? প্রোটন সংখ্যা, সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তাকে বলে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা সেম হবে, কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বার
আলাদা, তাদেরকেই বলা হয় আইসোটোপ। একটা উদাহরণ দিতে পারবি? সো ভালো করে চেক করে দেখ, এটাও কার্বন এটাও কার্বন। এই কার্বনের প্রোটন সংখ্যা কত? যেটা নিচে লেখা হয় ওটা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তাই তো? প্রোটন সংখ্যা 6টা। এইখানে ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা যতগুলি, ইলেকট্রন সংখ্যা অতগুলোই হবে 6। আর এখানে ভর সংখ্যা বলছে 12, মানে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন কটা আছে এই পরমাণুতে? 6টা। ইলেকট্রন কটা আছে? আর নিউট্রন কটা আছে? 12। ভর সংখ্যা, সেখান থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা 6টা। অন্যটাতে বল প্রোটন কটা আছে? ওটাও কার্বনই, কিন্তু একই মৌল, কিন্তু তাদের সব ধর্ম একই রকম হচ্ছে। একই মৌল কার্বন, তার কি সবকিছু একই রকম? প্রোটন 6টা, ইলেকট্রন কটা এখানে, কিন্তু নিউট্রন কটা? তাহলে বল, কার্বন যদি একটা পদার্থ হয়, সেই কার্বনের মধ্যে সকল পরমাণু কি একই রকম হলো? না কিছু পরমাণু এরকম হতে পারে, কিছু পরমাণু এরকম হতে পারে, যারা কিনা একে অপরের আইসোটোপ। তাহলে বল ওই পয়েন্টটা কি লেখা ছিল? বল, একই পদার্থের সকল পরমাণু একই রকম, এটা ঠিক নয়। কাদের জন্য? আইসোটোপদের জন্য। বাকিদের জন্য ঠিক, কিন্তু আইসোটোপদের জন্য একই পদার্থের সকল পরমাণু একই রকম নয়। একই পদার্থের মধ্যে ভিন্ন রকমের পরমাণু দেখতে পাওয়া যেতেই পারে। ক্লিয়ার? তারপরে পয়েন্টটা কি ছিল বল? বিভিন্ন পদার্থ যদি হয়, এটা শুনে স্বাভাবিক নরমাল মনে হচ্ছে কিনা? যে বিভিন্ন পদার্থ, তাদের পরমাণু তো বিভিন্ন রকমই হবে, এটা তো স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর মধ্যেও মিল থাকতে পারে। কেমন মিল? আইসোবারদের মধ্যে সেই মিল দেখতে পাওয়া যায়। আইসোবার কারা? আইসোবার হচ্ছে যাদের হচ্ছে ভর সংখ্যাটা সেম, মাস নাম্বারটা সেম, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বারটা আলাদা কিন্তু ভর সংখ্যা সেম। ভর সংখ্যা সেম কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা। যেমন দেখো, কুইকলি চেক করে বলা যাক। পটাশিয়াম 1940, এখানে প্রোটন কতগুলো আছে? 19টা, তাই তো? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19, প্রোটন কটা আছে তাহলে? 19টা। ইলেকট্রন কটা? 19টা। নিউট্রন কটা? 40 - 19। ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে নিউট্রন পাওয়া যাবে 21টা, হ্যাঁ কি না? এখানে বল প্রোটন কটা? 20টা। ইলেকট্রন কটা? 20টা। আর নিউট্রন কটা? 20টা। তাহলে বল প্রথমে, একজন পটাশিয়াম একজন ক্যালসিয়াম, এরা কি একই পদার্থ না আলাদা পদার্থ? আলাদা পদার্থ। কিন্তু আলাদা পদার্থ হলো এদের কোনো একটা ধর্ম একই রকম কিনা? তাহলে আলাদা পদার্থের কি সব পরমাণু আলাদা রকম? আলাদা পদার্থের পরমাণুগুলোর সব ধর্ম কি আলাদা রকম? আলাদা পদার্থ হলে তাদের পরমাণুগুলোর মধ্যে ভর সংখ্যা ধর্মের মিল থাকতেই পারে। যাদের থাকে তাদেরকে বলে আইসোবার। ভর সংখ্যাতে মিল থাকতেই পারে, যদিও পদার্থ আলাদা, কিন্তু তাদের পরমাণুগুলোর মধ্যে ভর সংখ্যায় মিল থাকতে পারে। যাদের থাকে তাদেরকে বলছে আইসোবার। ক্লিয়ার? তারপরে পয়েন্টে কি আছে বল? বল অ্যাটমকে বিভাজিত করা যায় কিনা? এখন তো যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন অ্যাটম বিভাজিত করা যায়, তাহলে ওটাও ভুল দাঁড়াচ্ছে। তাহলে অ্যাটম হচ্ছে ডিভাইজেবল, মানে বিভাজনযোগ্য। অ্যাটমস আর ডিভাইজেবল। অ্যাটম হচ্ছে পরমাণু হচ্ছে বিভাজনযোগ্য। ইনটু কিসের কিসের মধ্যে? কি কি পার্টিকেলের মধ্যে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অ্যাটম হচ্ছে ডিভাইড করা যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে, তাই অ্যাটমকে বলা হচ্ছে ইনডিভাইজেবল। এই কথাটা কিন্তু ঠিক বলা হচ্ছে না, অ্যাটমকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ডিভাইড করা পসিবল। তারপরে পয়েন্টটা কি আছে? মানে রাসায়নিক বিক্রিয়ার একক কে? পরমাণু। এই কথার মানে কি রাসায়নিক বিক্রিয়ার একক পরমাণু? এই কথার মানে হচ্ছে অণু যারা আছে, মলিকিউল। অণু মানে হচ্ছে মলিকিউল। মলিকিউলদের মাঝে যে কেমিক্যাল বন্ড থাকে, সেই কেমিক্যাল বন্ডের বিভাজন হয়।
ব্রেকিং অফ কেমিক্যাল বন্ড বা কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনের বিভাজন। মলিকিউলদের মধ্যে কি থাকে? কেমিক্যাল বন্ড থাকে। মলিকিউলদের মধ্যে যে কেমিক্যাল বন্ড থাকে সেই কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনের বিভাজন হয়। বিভাজনের পরে পরমাণু তৈরি হয়। তাই মলিকিউলরা গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, মলিকিউল থেকে যে পরমাণু তৈরি হয়, পরমাণুগুলো গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মলিকিউল মানে অণু, অণুদেরকে দিয়ে ধর রাসায়নিক বিক্রিয়া করাতে চাইছি, অণুগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। অণুগুলোর মাঝে রাসায়নিক বন্ধন আগে ভেঙে যাবে, বিভাজিত হয়ে যাবে, অণুগুলো থেকে পরমাণু তৈরি হবে, পরমাণুটা গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। মানে ফর এক্সাম্পল পেন আছে, ঢাকনা দেওয়া পেন আছে, ধরলাম এটা একটা অণু, অণুটাকে দিয়ে আমি চাইছি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে, কিন্তু অণুটা ডাইরেক্টলি কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ওর মাঝের বন্ড ভাঙবে, পরমাণুগুলো আলাদা হবে, এই পরমাণুগুলো ইন্ডিভিজুয়ালি যাবে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে। অণুটা অ্যাজ এ হোল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে যাবে না, ভেঙে পরমাণু তৈরি হবে, পরমাণুগুলো যাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে। ক্লিয়ার? তাই রাসায়নিক বিক্রিয়ার একক কে? পরমাণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একক, কারণ অণু অংশগ্রহণ করতে যায় না, যায় কে? পরমাণুগুলো যায়। বন্ড ভেঙে যায়, তাহলে লেখো অণু, অণুর মাঝখানে অ্যারো দিয়ে লেখো রাসায়নিক বন্ধনের বিভাজন, তারপরে পরমাণু তৈরি হয়, পরমাণু গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু, অণু থেকে লেখো রাসায়নিক বন্ধনের বিভাজন, অণু থেকে হয়ে গেল রাসায়নিক বন্ধনের বিভাজন, বিভাজনের ফলে তৈরি হলো পরমাণু, এবং সেই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করলো। বল পুরোপুরি ক্লিয়ার কিনা? একদম মাথায় ঢুকেছে কিনা প্রপারলি বল। পরমাণুবাদ এবং মডার্নটা, ডাল্টনের পরমাণুবাদ এবং সেখানে যা কিছু ত্রুটি ছিল সেই ত্রুটি থেকে আমরা মডার্ন অ্যাটমিক থিওরি সবটা আমরা ডিসকাস করলাম। পুরোটা মাথায় ঢুকেছে কিনা বল। অভিনব ক্লিয়ার? তোর ক্লিয়ার? শুভম কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করেন এক্ষুনি। ঠিক, এটাই তো এখনো পর্যন্ত একমাত্র ঠিক, যে এখনো পর্যন্ত দেখা যায় অণুরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অণুগুলোর মাঝের বন্ধন ভাঙে দিয়ে পরমাণু তৈরি হয়, ওই পরমাণুগুলো গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, দিয়ে আবার নতুন ভাবে বন্ধন তৈরি করে, দিয়ে আবার অণু তৈরি করে, নতুন অণু তৈরি করে। ক্লিয়ার? ডাল্টন এবং ডাল্টনের মডিফিকেশন হয় মডার্ন অ্যাটমিক থিওরি। পুরোটা ক্লিয়ার কিনা বলো। বল আর একটা কি আছে বল পয়েন্ট? সিম্পল হোল নাম্বার রেশিওতে, হ্যাঁ ওটাও লিখে রাখ। কিছু যৌগ আছে যাদেরকে বলে বার্থেলেডীয় যৌগ, বার্থেলেডীয় যৌগ। এই সমস্ত যৌগতে দেখা যায় পরমাণুগুলো সিম্পল হোল নাম্বার রেশিওতে রাসায়নিক বিক্রিয়া করে না। এদের মধ্যে কি দেখা যায়? যে পরমাণুগুলি সরল রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। অ্যাটমস ডু নট রিঅ্যাক্ট ইন সিম্পল হোল নাম্বার রেশিও। বার্থেলেডীয় যৌগ বলে কিছু যৌগ আছে, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে দেখা যায় পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে না। বল বল। যৌগ মানে কম্পাউন্ড, লেখ নন স্টয়সিওমেট্রিক কম্পাউন্ড, নন স্টয়সিওমেট্রিক কম্পাউন্ড। বার্থেলেডীয় যৌগ বা নন স্টয়সিওমেট্রিক কম্পাউন্ড, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরমাণুগুলো সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করেনি। নন স্টয়সিওমেট্রিক কম্পাউন্ড, তাদের ক্ষেত্রে দেখা যায় সরল পূর্ণ সংখ্যার অনুপাতে পরমাণুগুলো বিক্রিয়া করেনি। বেশিরভাগ ক্ষেত্রেই করে, বাট কিছু কিছু যৌগ আছে যেখানে দেখতে পাওয়া যায় যে সরল পূর্ণ সংখ্যার অনুপাতে পরমাণুগুলো বিক্রিয়া করেনি। তো পুরোপুরি আমাকে বলো যে কোথাও কোনো ডাউট আছে কিনা এবং পুরোটা ক্লিয়ার কিনা। কোনো ডাউট থাকলে বলবে। বল ক্লিয়ার? পুরো মাথা ঢুকেছে? দুজনেরই মাথা ঢুকেছে? কোনো পয়েন্ট নিয়ে কোনো ডিসকাশন করা আছে? বেশ, তাহলে তোমরা বইটা তো কিনেছো, কিনে নিয়ে তুমি একটু দিয়ে পড়াটা শুরু করে দিও। একদম যতটা আজকে করিয়েছি এবং বই থেকে সবটা ধরে যেরকম স্ট্র্যাটেজি বলে দিয়েছি হোমওয়ার্ক ডায়েরিতে, এবং সেই স্ট্র্যাটেজি মেনে ক্লাসটা করেছো, ক্লাস নোটটা ফলো করবে, বই থেকে সেই জায়গাটা পড়ে নেবে, দিয়ে নিজের মতন করে
এটা নোটস বানিয়ে নেবে। এইভাবে পুরো পড়াটা রেগুলার বেসিসে করে করে আসবে। তোমাদের সঙ্গে নেক্সট উইকে দেখা হবে হচ্ছে আমার 11:30টাতে। নেক্সট শনিবার দেখা হবে 11:30টাতে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মাঝে মধ্যে আমি যে ভিডিওগুলো গ্রুপে পোস্ট করব সেগুলো কিন্তু অবশ্যই করে দেখবে, ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর মাঝে মধ্যে যেগুলো পোস্ট করব, এছাড়া কোনো কোনো মঙ্গলবার বা বুধবার আমার এক্সট্রা ক্লাস করাবো। যে দিনগুলো এক্সট্রা ক্লাস করাবো সেই দিনগুলো ক্লাসগুলো, তো বাড়ি যেতে এখান থেকে কতক্ষণ লাগে মোটামুটি? 20-25 মিনিট। তো যে দিনগুলো আমরা এক্সট্রা ক্লাস থাকবো মঙ্গলবার বা বুধবার, তুই বাড়ি ঢুকে যাবি, তারপর আমরা এক্সট্রা ক্লাস শুরু করবো, বা পরে ভিডিওটা দেখে নিবি বা অ্যাপ থেকে ভিডিওটা দেখে নিবি। মাথা ঢুকেছে? চলো। না তাহলে ওই কোথায় ক্লাস করবে